আমি আজকে আপনার সাথে যা বলতেছি এটা তো আমার 20 বছর আমি যত কিছু করছি সবকিছু সামারি। ই কমার্স উদ্যোক্তা আছে 50টা, এফ কমার্স উদ্যোক্তা এখন আছে 5 লাখ। 5 লাখ রেজিস্টার্ড, মানে আপনার Wow. এখন এরা যদি বলে যে 80% আমরা গায়েব হয়ে যাবো, কেমনে যাবো? এটা কিভাবে সময়? এটার মেইন একটা কারণ হলো যে এরা অনেক কাস্টমার আছে যে 2 লাখ কাস্টমার, কিন্তু তার কাছে কোনো ইমেল অ্যাড্রেস নাই, কারণ সেই ইমেল অ্যাড্রেস জরুরি মনে করে না। সে বলে যে আমার কাস্টমারের কাছে ইমেল নাই। আসলে এটা ঠিক না। যেমন অনেকে এখন বলতেছে ভাইয়া ডেইলি $1000 খরচ করতেছি, $700 খরচ করতে অর্ডার আসছে। এরপর আমাদের আরো টিম আছে, হেলমেট টিম আছে, যে জানে যে এরা বকাবকি করবে, তারপরে এদেরকে ফোন করতেছে হেলমেট পরেই আপনার কি করে ফোন দেয়। যারা ফোন রিসিভ করে না তাদের মধ্যে থেকেও 100-150 অর্ডার হয়, কারণ হচ্ছে ওই যে রিমাইন্ডার। ওয়াও। সো এই ফেসবুকে 2 টাকা দিব, বাকি 3 টাকা আমার, 1.5 টাকা খরচ আর 1.5 টাকা প্রফিট। ওরা এই হিসেবে মনে করতেছে যে এইটাই ব্যবসা, কিন্তু ব্যবসা তো আসলে এইটা না। এখন আমার পকেটে আছে 2 টাকা, ওর পকেটে আছে 5 টাকা, ও কিন্তু কিছুদিন আবার কি করবে, বার্ন করা শুরু করবে যে আমি যাতে মইরা যাই। তখন আবার আমি মাঝে মাঝে কম্পিটিশনে টক্করও দিতে হবে, আবার মাঝে মাঝে চুপচাপ থাকতে হবে। ওরা দেখবেন যে ও উড়ায় ফেলতেছে, ইটস লাইক অ্যামেজিং, আপনার কম্পিটিটর সেল করে উড়ায় ফেলাইতেছে, আপনার কিন্তু স্ট্রং হয়ে থাকবে যে না আমি এইটা লস করে করবো না। আর বাংলাদেশে আসলে মানুষজন রিস্ক কম নিতে চায়, এটা খুবই দুঃখজনক। ছেলে পেলে যখন কাজ করতো তখন অন্যান্য ডিপার্টমেন্টের লোক আইসা খালি বলতো যে স্যার ভাই আপনারা স্যারের সাথে ট্যুরে যান, ঘুরেন, আপনাদের কাজটা কি? হ্যাঁ, অনেকেই বুঝতো না যে গ্রো টিমের কাজটা কি। এখন পর্যন্ত বিজনেসে সবচেয়ে বড় ধরা খেয়ে যেটা শিখেছেন? ভাই, আপনি অলমোস্ট বাংলাদেশের মার্কেটে 2000 কোটি টাকার সেলস কিংবা রেভিনিউ জেনারেট করেছেন আপনার সম্পূর্ণ জার্নিতে। সো আপনার জার্নিটা যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলেন। জার্নিটা অ্যাকচুয়ালি ইট স্টার্টেড ব্যাক ইন 2000। আমি যখন ইন্টারমিডিয়েট মাত্র পাস করি, 2005-এর দিকে আমি সিটি কলেজের লেকচার হিসেবে জয়েন করি কম্পিউটার সায়েন্স, মাই ওন ডিপার্টমেন্ট। তো টিচিং প্রফেশনে কিছুদিন ছিলাম। টিচিং প্রফেশনে থাকার পরে আমারই 2জন স্টুডেন্টকে নিয়ে আমি আমার ফার্স্ট যে ভেঞ্চার জেরাবাইট টেকনোলজিস এইটা লঞ্চ করি। তার 1 বছর পরে মনে হলো যে গ্যাজেট নিয়ে আরেকটা আলাদা করা উচিত, তখন আমরা জেরাবাইট গ্যাজেটস ফাউন্ড করি। ফার্স্ট 2016-এর দিকে আমার এই চাল ডালের কাস্টমার হিসেবে আমি যখন অনেক সার্ভিস নিয়েছিলাম, তখন যখন চাল ডালের একটা সার্ভিস আমি খুব খুশি হই, ওইটা একটা রিভিউ দেই। সেই রিভিউটা চাল ডালের ফাউন্ডার দেখে আমাকে নক করে যে ভাই আর ইউ দ্য ফাউন্ডার অফ জেরাবাইট? আমি বলি ইয়েস। তখন বলে উই শুড মিট। তারপরে 1-1.5 বছর চাল ডালে আমি কনসালটেন্সি দেই। 2017 সালে আমি চাল ডালের ফার্স্ট হেড অফ গ্রোথ হিসেবে জার্নি শুরু করি। তারপরে আমি 6-7 বছর ওখানে ছিলাম। তারপর আমি সেবা.xyz সেবা গ্রুপের গ্রুপ সিএক্সও ছিলাম, চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার, অ্যান্ড টোটাল গ্রুপের গ্রোথটাও দেখতাম। সো ওইটাও করে তারপরে 2024-এর ডিসেম্বরে আই অ্যাকচুয়ালি জবগুলো যেটা ছিল সবগুলো আমি কুইট করি, এবং তখন আমি চিন্তা করি যে ইটস টাইম ফর মাই নেক্সট স্টার্ট আপ। সো দেন আমরা ডিসেম্বরে আমার কিছু এক্স কলিগ নিয়েই আমি আমার কো-ফাউন্ডার ওদেরকে করে আমি সহ ফাউন্ড করি আমাদের লাস্ট ভেঞ্চার, যেটা নেক্সট লিডার্স। ইটস আ নেক্সট জেনারেশন গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি। সো এখন আমি এই নেক্সট লিডার্স নিয়েই চলে যাচ্ছি আর কি। 2000 কোটি টাকার যে রেভিনিউ জেনারেট করা এবং এই যে টোটাল জার্নিটা, এই জার্নিটা করতে গিয়ে তো আপনার, যেটা আপনি সংক্ষেপে বললেন যে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করা এবং নিজের অনেকগুলো উদ্যোগ ছিল। জি। তো নর্মালি যেটা হয় কি, বাংলাদেশে যারা উদ্যোক্তা অথবা যারা বিজনেস করছেন তারা হচ্ছে একটা সময় গিয়ে স্টাক হয়ে যান। তারা হয়তো বা অনেক সাহস নিয়ে অনেক উদ্যোগ নিয়ে একটা কিছু শুরু করেন, রেভিনিউতে একটা জায়গায় পর্যন্ত পৌঁছান, টিম বিল্ড আপ করেন, এবং তারপর দেখা যায় স্কেল আপ করতে পারেন না, বিজনেসটাকে বড় করতে পারেন না। সো এই চ্যালেঞ্জেসটা প্রথমত আসে কেন? এটা মাইন্ডসেটের জায়গা থেকেও হতে পারে, আরো বিভিন্ন কারণে হতে পারে। সো আপনি যদি আমাদের, যেহেতু আপনার কাছে অনেক কেস স্টাডিজ আছে অলরেডি, সো আপনি যদি এই জিনিসটি একটু আমাদেরকে বলেন যে প্রবলেমটা প্রথমত কেন হয়, এবং এরপরে সলিউশনের পার্টটাও যদি আপনার মতো করে বলেন। সো ফার্স্ট অফ অল, ব্যবসা তো আসলে অনেক ভ্যারিয়েশন আছে, অনেক ফরম্যাটের ব্যবসা আছে। আপনার এখন যেমন বলে যে এডটেক, ফিনটেক, গ্রসারি, ই কমার্স, এফ কমার্স, অনেক ধরনের ব্যবসা আছে। সো আমি আসলে যেসব ব্যবসা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি আসলে অনলাইন রিলেটেডই বলা যায়, কারণ আমার অফলাইন বিজনেসে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট অলমোস্ট সেম কিছু চ্যালেঞ্জেস থাকে আর কি। আর ব্যবসায় প্রত্যেকটা ব্যবসায় কয়েকটা স্টেজ থাকে। একটা হচ্ছে যে 0 থেকে 1 মানে গেটিং ইউর ফার্স্ট অর্ডার or getting your first 1000 customers. That is 0 to 1. And next is like going from 1 to 10. It's about building your team. একটা মাঝারি সাইজের একটা বিজনেস আপনি করলেন, আপনি 1-2 বছর ব্যবসা করলেন, 10,000 কাস্টমার অ্যাকোয়ার করলেন। দিস ইজ লাইক 0 to 1, 1 to 10.
সো 0 to 1 হচ্ছে গেটিং ইউর ফার্স্ট অর্ডার, ব্যবসার স্ট্রাকচার করলেন, চিন্তা করলেন, সাহস করলেন, যুদ্ধ করলেন, নিজের পকেটের আত্মীয় স্বজনের কাছ থেকে ইনভেস্টমেন্ট, ফ্রেন্ডদের কাছ থেকে ইনভেস্টমেন্ট শুরু করলেন, ওইটা গেল। এরপর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যাওয়ার পরেই আসলে বাংলাদেশে সবাই মেইনলি আটকায় যায়। কারণ হচ্ছে যখন ব্যবসা শুরু করে, ব্যবসার পোকা তো অনেকের মাথায় থাকে, সো তখন জোশে অনেকে নেমে যায়। তারপরে যেটা হয় একটা সময় যে মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটু তো সে এখন কি, তখন সে চিন্তা করে যাদের ফ্যামিলিতে বিজনেসম্যান নাই তাদের জন্য আরও বেশি প্রবলেম, কারণ তাদের তখনই একটা কোয়েশ্চেন আছে যে না এই কয় টাকা তুমি করতেছো, এটা দিয়ে হবে কি হবে না, তুমি এটা করতে পারবা না, অনেক ঝামেলা, ফ্যামিলি থেকে অনেক রকমের নেগেটিভ ভাইব আসে। তো তখন যাদের মধ্যে আসলেই করার আছে তারা আবার ওই যে না পারবো ইনশাল্লাহ এই করবো, তখন সে আসলে ফাউন্ডাররা কিন্তু অনেক সময় অনেক লোনলি। হ্যাঁ, তখন সে নিজে নিজে চিন্তা করে যে এটা কি করবো, বাসায় এই করতেছে, আসলে কি আমার চাকরি করা ঠিক উচিত ছিল, আসলে কি আমার এই ব্যবসা আসা ঠিক হলো, আচ্ছা কিভাবে করবো, ওইখানে তো দেখতেছে অনেক সময়, তখন তার মধ্যে অনেক ডাউটনেস চলে আসে। তখন যদি ধরেন চাইতে কিছু ফেয়ারই পায়, যারা আর কি বলে না না দোস্ত তুই পারবি, বা একজন ধরেন ওয়াইফ বললো বা বাসা থেকে বললো যে হ্যাঁ তুমি পারবা কোনো সমস্যা নেই, তখন তার নেক্সট এটা হয়। ওইখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ও হয়তো চিন্তা করতেছে যে টিমটাকে এখন একটু বড় করা উচিত, আমার অপারেশনসটা একটু বড় করা উচিত, তখন যে মনে করেন যে একটা জায়গায় স্টাক হয়ে যায়। তারপরে যেটা হয় যে সেই ধরেন ওটা শর্ট আউট করলো, তারপরে একজন ধরেন একটা মার্কেটিং এর একটা আলাদা লোক নিল, এতদিন হয়তো ফাউন্ডার নিজেই মার্কেটিং ছিল, তখন সে মার্কেটিং এর লোকটা নিয়ে মার্কেটিং টিমটা সাজাইলো, তারপরে সে মনে করেন যে 10 থেকে 100 এর একটা কি করলো জাম্প। সো আই উড সে যে 10 থেকে 100 এর জাম্পটাই বাংলাদেশের মোস্ট অফ দ্য ব্যবসায়ীদের জন্য একটা স্টাক পয়েন্ট হয়ে যায়। আর এখানে ব্যবসার অনেক ধরন আছে, যে ব্যবসা হয়তো ধরেন মাসে 2-4-5 লাখ টাকা ব্যবসা করে কেউ, আবার কেউ করে হচ্ছে গিয়ে ধরেন 1 কোটি টাকা, হ্যাঁ এখন কেউ হয়তো 2-2.5 কোটি টাকা করে। তারপর হচ্ছে গিয়ে নেক্সট জাম্প যে লাইক 10-20-30-40-50 কোটি টাকা মাসে রেভিনিউ, এইটা কিভাবে করবো। সো যেটা হয় 2-4-5 কোটি টাকা, 2-4 কোটি টাকার মতো রেভিনিউ অনেকে আমি নিজেই দেখছি অনলাইনে যে তারা আর কি নিজের ফান্ড দিয়ে বা ব্যবসা বড় করেই করছে। তারপরে অনেকে ইনস্টিটিউশনাল ফান্ডিং এর দরকার হয়, হ্যাঁ, কারণ ব্যবসাটা ধরেন ছোট থাকতে অনেক সময় প্রফিটেবল থাকে, যে আমি তো আই এম আর্নিং মানি, তারপর যখন একটু বড় করলো তখনই যে দেখে যে না এখন তো আমার টিমের খরচ বেড়ে গেছে, তখনই আপনার মনে করেন যে হিসাবটা ROI ঠিক আছে কিনা, ROI ঠিক আছে কিনা, তখন অনেকে আপনার পকেট থেকে নিজের টাকাই করে যে ঠিক আছে 1 বছর 2 বছর টানবো, টানার পরও যখন করে তখন বলে যে না এখন তো নেক্সট জাম্প না দিলে আমি বড় ইনভেস্টর পাচ্ছি না বা কাউকে আমি পাচ্ছি না, তখন সে নাম্বারসের পিছনে দৌড়ায়। তখনই একটু সবচেয়ে ক্রুশিয়াল একটা জিনিস যে আপনার অনেক সময় মিসগাইডেড হয়ে যায় বা বুঝতে পারে না ফাউন্ডাররা, তখন একটা সমস্যার মধ্যে পড়ে। সো এই একটা জিনিস। আর আপনি প্রথমে বলছেন যে কোন কোন স্টেজ থাকে, আর তারপর বলছেন যে প্রবলেমগুলো কি হয় নাকি সলভ কিভাবে করে। আপনার প্রথমত যেটা বললেন যে ইনিশিয়াল প্রবলেম সলভ করে সে শুরু করলো, প্রফিটেবলও হলো, বাট এরপর হচ্ছে আপনার যখন সে টিম বড় করে তখন কিন্তু অপারেটিং কস্ট বাড়ে, টিমের খরচ বাড়ে, এবং তখন কিন্তু তার হিসাবটা চেঞ্জ হয়, তখন সে নেগেটিভে চলে যায়, তখন সে হয়তো 1-2 বছর নিজের পকেট থেকে টানলো। সো এইটা একটা রিয়েল প্রবলেম। এই টাইপের গ্রোথের জন্য আর কি প্রবলেম থাকে? এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লারিফাই করি, অনেকেই চিন্তা করতে পারে যে ভাই এত তাড়াতাড়ি প্রফিটেবল কথাটা বলে ফেললেন। সো এখন এটা হয় কারণ হচ্ছে ওই যে বললাম যে হ্যাঁ আপনার 50টা অর্ডার হচ্ছে, 100টা অর্ডার হচ্ছে, আপনি প্রফিটেবল, কারণ হচ্ছে হাই মার্জিন ফুডের ব্যবসা করতেছেন বা কিছু করতেছেন, মার্জিন যদি ভালো থাকে, আপনি প্রোডাক্ট ক্যাটাগরি বা নিশ যদি চুজ ঠিক মতো করে, তাইলে আপনার ছোট থাকতেও প্রফিট করা পসিবল কিন্তু, ঠিক আছে। এবং আই উড সে আফটার অল দিস ইয়ার্স যে আপনাকে প্রথমে খালি ইনভেস্ট করেই যাবেন আর ব্যবসা এইভাবে চিন্তা না করে আপনাকে প্রফিটেবলের চিন্তাই করতে হবে, যাতে আপনি ব্যবসাটা সবসময় করার সাহস পান, অ্যান্ড আপনার কখনো এটা একটা আপনাকে ডুবানোর একটা না হয় যে বড় হচ্ছে কিন্তু এটা মাইনাসে চলে যাচ্ছে পিছন দিক থেকে। যখন আপনি একটা সময় ফান্ডিং এর একটা সোর্স বন্ধ হয়ে যাবে, তখনই আপনি একটা কলাপস করা কিন্তু একটা সমস্যা হইতে পারে আর কি। সো যাই হোক, তো 1 নাম্বার আমার যেটা মনে হয় যে সবার আগে যেটা হয় ফাউন্ডাররা যেটা ফেস করে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্টেজ, ধরেন ওই যে 1 থেকে 10 পর্যন্ত যখন যায়, তখন সে চিন্তা করে যে মার্কেটিং এখন টিমটা লাগে, কিন্তু সে ফাউন্ডার হচ্ছে টেক বা ফাইন্যান্স, কিন্তু তার মার্কেটিং এর কোনো কো-ফাউন্ডার নাই, আর মার্কেটিং এর কো-ফাউন্ডার সবসময় থাকবেই না। তখন মার্কেটিং এর যেহেতু নাম্বারস অ্যান্ড সেলস একটা আলাদা একটা খুবই ইম্পর্টেন্ট মেজর একটা স্ট্রিম, তখন সে চিন্তা করে যে এইটার জন্য একটা ভালো লিডারশিপ দরকার। সো এইটা একটা পাওয়াটা ইজ ভেরি টাফ থিং, এবং ওই লিডারশিপটা আনার পরে ও যদি খুব এক্সপার্ট রেঞ্জ থেকে আসে বা ভালো জায়গা থেকে আসে, তাকে ইন্টারনাল কালচারে সেট করাটা ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং। হ্যাঁ, যে আপনি একটা আপনার মতো করে কোম্পানি বানাইছেন, এখন আরেকজন মাথাকে আপনি আনতেছেন, সে কিন্তু মানে কম না, সে আর একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তখন আসার পরে আপনার ইন্টারনাল টিমকে সে কিভাবে বড় করবে, আপনার ভিশনটার সাথে তার ভিশন অ্যালাইনমেন্টটা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাইম। মানে কোম্পানি যদি কেউ বিল্ড করতে চায়, তার আসলে মানে আমরা যত বড় বড় ফাউন্ডারদের স্পিচ পাই, তাদের নিয়ে যখন আমরা স্টাডি করি, একটা জিনিস আমরা
সবার কাছ থেকে শুনি হ্যাঁ যে আপনি যদি একটা বড় কোম্পানি বিল্ড আপ করতে চান আপনাকে একটা সলিড টিম বিল্ড আপ করতে হবে, এবং আমরা আলোচনা ওই পর্যায়ে এখন আছি হ্যাঁ যে টিম বিল্ড আপ হচ্ছে। হ্যাঁ সো একজন উদ্যোক্তা যখন তার বিজনেসকে স্কেল করার চিন্তা করেন তখন টিম বিল্ড আপ করতে হয়। হ্যাঁ। এখন টিম বিল্ড আপ করতে তারা অ্যাকচুয়ালি কি কি ভুল করেন এবং কোন কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত? এইটা আসলে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিব, এত খোলামেলা দেওয়া ঠিক কিনা জানি না, বাট তারপর আমি দিব ফর দ্য নিউ ফাউন্ডার্স যারা আর কি স্বপ্ন দেখতেছে, নিজের কাজ করতেছে এবং তাদের মনে আসার জায়গার জন্য, এবং তাদের অনেকের কাছে এটা অনেকটা শকিং বা অনেকটা সারপ্রাইজিং মনে হতে পারে, বাট আই উইল টেল সাম সিক্রেটস। সো সবার আগে টিমের যেটা লাগে, টিমের তো অনেক লেয়ার থাকে। ফার্স্ট হচ্ছে ফাউন্ডার অ্যান্ড কো ফাউন্ডার। সো ফাউন্ডার অ্যান্ড কো ফাউন্ডার আমি বলবো না, বিকজ ফাউন্ডার সে তার কো ফাউন্ডারে খুঁজে বের করতে পারে, নিয়তি তাদেরকে দেখা করায় দেয়, ঠিক আছে, এটা হয়ে যায়। দুই ফ্রেন্ড বা দুই কলিগ বা দুইজন মিলে হয়ে যায়, বা সোলো ফাউন্ডার হইলে সে পরবর্তীতে একটা কো ফাউন্ডার ছেলে খুঁজে পায়। এরপরের লেভেল যেটা ধরেন ডিরেক্টরস অ্যান্ড মানে আপনার টপ লেভেলের লিডারশিপ যারা থাকে, যে এসে মনে করেন যে টিমটাকে খুশায় আরও নয়, কারণ ফাউন্ডার তো চিন্তায় থাকে যে আমার ফান্ডিং কিভাবে আনবো, হ্যাঁ, বা মাস শেষে স্যালারি কিভাবে দেবো, কিন্তু টিমটা যে সাজায় এইরকম যে সেকেন্ড লেভেলের লিডারশিপ লাগে বা টপ লেভেলের লিডারশিপ লাগে, সেইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হইতেছে যে আপনি অ্যাজ আ ফাউন্ডার যেই রকম আপনার কোম্পানিকে চান, সেই ভিশনটা অফলোড করে তার মাথায় দিতে হবে। এখন এখানে বলতে পারেন যে ভাই এইটা কেমন, ফাউন্ডার আবার ডিফারেন্ট হয় নাকি? হ্যাঁ, ডিফারেন্ট হয়। কিছু ফাউন্ডার আছে, হ্যাঁ, যারা ধরেন আপনার অলরেডি 10 বছর কর্পোরেট অ্যান্ড এমএনসিতে কাজ করে আসছে, এই ফাউন্ডার একটু ডিফারেন্ট টাইপের হয়। সে সারা জীবন এমএনসিতে দেখছে যে বেস্ট কোয়ালিটি এমপ্লয়িগুলাকে নিছে, বেস্ট কোয়ালিটি ট্যালেন্টগুলারে ফিল্টার করে করে নিছে, স্যালারি ইজ নট আ প্রবলেম, এবং সে ওইখানে দেখছে, এবং এমএনসির বা বাইরের বসরা যারা আছে তাদের সাথে কাজ করছে, তাদের আলাদা একটা ভিশন দেখছে, ওভার অ্যাম্বিশাস, অ্যান্ড টাকা পয়সা কোনো সমস্যা নেই এমএনসিতে, এই জিনিস দেখে আসে ফাউন্ডার। সো সে তার কোম্পানিকে যদি সেইভাবে বিল্ড করতে চায়, তাইলে তাকে আরেকজন ওই রকম লোকই নিতে হবে যে মাইন্ডসেটটা ওই রকম, যে উই উইল বিল্ড দ্য বেস্ট টিম উইথ বেস্ট মানি ইজ নট আ প্রবলেম, কালচারটা এরকম হবে, স্মার্ট থাকবে, শার্ট টাক করা থাকবে, ফর্মাল ড্রেস পরে আসবে, মানে একদম ডিসিপ্লিনড হয়ে থাকবে, হ্যাঁ, ওই দিকে কোনো কম্প্রোমাইজ করা যাবে, এইটা একটা জিনিস। মানে কালচারাল অ্যালাইনমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি তো যেই রকম আপনার কোম্পানিটাই আসলে ওই রকম হবে। খুব কমই আছে যে ফাউন্ডার একরকম কোম্পানি আরেক রকম, কোম্পানিতে যারা কাজ করে তারাই বুঝে যে ফাউন্ডার যেমন কোম্পানি ওই রকমই, ঠিক আছে। আরেকটা আছে যে ফাউন্ডাররা যে না, সে চাকরি করে না, সে ডে ওয়ান থেকে আপনার এন্টারপ্রেনার, সে মনে করেন যে নিজে ডেলিভারি দিছে, নিজে প্যাকেজিং করছে, নিজে অপারেশন সামলাইছে, নিজের টিউশনির টাকা দিছে বা জমি বেচা টাকা করছে, তার কিন্তু চিন্তাটা অন্য, যে না টাকা আমার কাছে নাই, খুব খরচ কম করতে হবে, কারণ সে তো চাকরি করে টাকা জমায় নিয়ে আসে না, সে মনে করেন যে অনেকটা বুট স্ট্র্যাপিং করে কি চালায়। আবার সে চিন্তা করে যে আমি এই যে এই লোকগুলাকে নিব, লিডারটাকে নিব, সে আসলে কষ্ট করতে পারতে হবে, আমার প্রতি লয়াল থাকতে হবে, যে 1 মাস 1 বছর 2 বছর পরে যাতে চলে না যায়, কারণ ওরা তো আমার টপ লেভেলে নিচ্ছে, হ্যাঁ, বিল্ড আপ করতে হয়েছে, এইটা যাতে আমার কাছে না যায়, আমার রিটেইন করতে হয়। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি আসলে আপনার লিডারশিপে কীরকম বানাইতে চান সেইটা ভেবেই ওই টপ লিডারশিপটাকে আপনার নিতে হবে, কারণ এরপরে লেয়ারগুলোতে ফাউন্ডারের কিন্তু ডাইরেক্ট এটা কম থাকে। প্রথমে 5-6 জনের একটা টিম থাকে, তারপরে মনে করেন যে আপনার লেয়ারগুলো চলে আসে। আমি আপনার একটা এক্সাম্পল দিয়ে বলি, যেহেতু আমরা বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি, যেমন চাল ডালে কথাই শুরু করি। চাল ডালে প্রথমে কিন্তু 3 জন দিয়ে শুরু হয়, 2 ফাউন্ডার, 1 জন ডেলিভারি, মকবুল ভাই ছিল, মকদুম ভাই ডেলিভারি ম্যান ছিল চাল ডালে ফার্স্ট, সিডিবিডি উনি মনে হয় 3 ছিল, মানে ফাউন্ডার 1 মানে 1 2 আর উনি 3 ছিল, বা এমপ্লয়ি হিসেবে উনি সিডিবিডি 1 ছিল, মানে চালডাল আইডি যেটা ছিল। সো যাই হোক 3 জন দিয়ে শুরু করে তারপরে এখানে ধরেন নেক্সট লেভেলে 9 জন হয়। এই যে 6 জন, 3-এর পরে যে 6 জন ছিল, এইটা চালডালের যে ফাউন্ডার ওয়াসিম ভাই ছিল, ভাই এত হয়তো তখন চিন্তা করে না, কিন্তু অনেক কিছুই প্ল্যান ছিল। ওয়াসিম ভাই কিন্তু ইউএসএ থেকে পড়াশোনা করে আসছে, ওইখানে বড় কোম্পানিতে কাজ করে আসছে, তার ভিশন সবসময় আসে, মানে বিল্ট ইন আসে তার মধ্যে। ওই যে 9 জন 6 জন 7 জন করছিল, এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওর মধ্যে 4-5 জন কিন্তু এখন চালডালের ডিরেক্টরস, তারাই বড় বড় কোম্পানি, মানে বড় বড় ডিপার্টমেন্টগুলো লিড করতেছে, 100 জন 200 জন 500 জন 600 জনের টিম কি করতেছে, লিড করতেছে, কারণ তার চয়েসটা সেখানে ওই রকম ভাবে সে ছিল। এখন আমি একটা এক্সাম্পল বলি। সো লিডারশিপটা আপনার ওইভাবে বিল্ড করতে হবে যে আপনার নিচে কি রকম চান। সো তখন ওয়াসিম ভাইয়ের অ্যাপ্রোচ ওয়াজ আ বিগ ডিফারেন্ট। সে ছিল যে না, আমি হাংরি পিপলদের নিব, তাদের পিছনে টাকা খরচ করব, আমার জিনিসগুলা বুঝাবো, সময় নিব, 1 বছর 2 বছর 3 বছর তারা দিব, তাদের লয়ালিটি আমার প্রতি বেশি থাকবে, এবং সেই কোম্পানিটা কি করবে সামনে সামলাবে। এইটা ওয়াজ এ ডিফারেন্ট, মানে এই তার অ্যাপ্রোচ। এখন আমি সেবার কথা বা অন্য কোম্পানির কথা যদি বলি, তার অ্যাপ্রোচ আবার কি ডিফারেন্ট। সে হচ্ছে যে না, আই উইল গেট দ্য বেস্ট ট্যালেন্ট ইন দ্য কান্ট্রি,
বেস্ট এই নিব কি যেদিন থেকে আসবে তার পরের দিন থেকে সে কি করবে পারফরমেন্স শো করবে। সো এক একজন ফাউন্ডারের ডিফারেন্স হচ্ছে একরকম, বাট এইটা ইউ হ্যাভ টু মেনটেন দিস, বিকজ আপনার পছন্দ মতো যদি আপনার টিমের লোক না হয় তাহলে তো আর হবে না। রাইট। সো আপনাকে ওইটা চিন্তা করেই আপনার করতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিই, চাল ডালে আপনার এখন যে অপারেশনসটা দেখে অপারেশন হেড সুমন ভাই, হি অ্যাকচুয়ালি জয়েন্ট চাল ডাল এজ আ অ্যাকাউন্টস অফিসার। ওকে সেখান থেকে সে এখন 700-800 লোকের অপারেশন টিমের হেড। ওকে। চালডালে এখন যে মার্কেটিং এর যে দেখে মার্কেটিং সাইড উদিতি, ও চালডালে জয়েন্ট মার্কেটিং এর ডিরেক্টর এবং তার আন্ডারে বিশাল বড় টিম। ও চালডালে শুরু করে কল সেন্টার থেকে। চালডালে এখন যে এক্সিকিউটিভ ডিরেক্টর হু অ্যাকচুয়ালি রানস দ্য হোল কোম্পানি, ওকে। মানে সে ওয়াসিম ভাই ছোটবেলার ফ্রেন্ড ছিল। সে তাদের সিলেটের বাসায় গিয়ে রাত্রেবেলা ছাদের মধ্যে শুয়ে তারা দেখতে দেখতে কনভিন্স করে তার এই যে পার্টনারকে, যথেষ্ট তুমি আমার সাথে আসো। এবং সে ছিল ফ্যাশন ডিজাইনিং থেকে অনার্স করা। আচ্ছা। সো সে এখন পুরো চালডাল কমাইছে। সো এটা বুঝাতে চাচ্ছিলাম যে ওই যে আপনার লং টার্ম যে আপনার পিলারগুলো কোম্পানি থাকবে সেগুলোকে আপনাকে খুব কেয়ারফুলি এগুলো কি করতে হবে, চুজ করতে হবে। ওরাই যখন দেখবে যে কোম্পানি এইভাবে হচ্ছে, আমার ফাউন্ডার এইভাবে হচ্ছে, তখন তারা যেই তাদের আন্ডারে যে সোলজারগুলো নিবে তারা সেইভাবেই বিল্ড করবে। এবং এক একটা কোম্পানির ফাউন্ডারের একটা ভিশন থাকে যে আমার কোম্পানিটা এরকম হয়। সো তখন ডাউন দ্য লাইনে হায়ারার্কিতে তারা এইভাবে। আচ্ছা ভাই, যেটা বললেন যে চাল ডালের যে এক্সাম্পলটা দিলেন যে যাদেরকে হচ্ছে ডেলিভারি টিমে অ্যাড করা হয়েছিল, পরবর্তীতে তারা বড় বড় টিম লিড করতেছে। সো ওইখানে যে লোকগুলা জয়েন করছিলেন, হ্যাঁ ছোটখাটো, হ্যাঁ ওইখানে যে আপনি একটা টার্ম ইউজ করেছেন সেখানে যে হাংরি পিপল নিতেন। হ্যাঁ ওকে। সো এটা তো ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, বাট ওনাদের বাকি যে কোয়ালিফিকেশন ওইটাকে মাথায় রেখে তখন রিক্রুট করা হইলো নাকি? এটা মানে আমি এই কোশ্চেনটা এই জন্যই করলাম যে যখন ছোট একটা কোম্পানি শুরু হয়, ফাউন্ডারদের একটা রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে ধরেন একটা 1 রুমের অথবা 2 রুমের ফ্ল্যাটের ভিতরে একটা কোম্পানি শুরু হয়। ওখানে কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটু ট্যালেন্টেড লোকজন, ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসা, তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারা আসতেও চায় না, সিকিউর একটা প্লেস চায়, একটা ব্র্যান্ড ভ্যালু চাই, কোম্পানিটা কেমন। সো ওই জায়গা থেকে তো একটা রিয়েল চ্যালেঞ্জ থাকেই। আর আপনি যেটা চাললে রিয়েল ঘটনা বললেন যে তারা এখন বড় বড় টিম করতেছে। ফাউন্ডারদের সবার আগে করতে হবে যে ভাই যে খাটতে পারবে, আমাকে ভালোবাসে, আমার কথা তার পছন্দ হয়, আমি যা বলতেছি সে ওইটা শুই না পছন্দ করেই সে আমার উপরে বিশ্বাস রেখেই সে কাজটা, বাট তার হাঙ্গারটা থাকতে হবে, গ্রো করার ইন টার্মস অফ এইটা যে আমি করব। চাকরিটা তার আসলে জরুরি। চাকরিটা ইটস নট লাইক এ পাস টাইম, আসলাম গেলাম, তাইলে আর তার কাছ থেকে আপনি ওই আউটপুটটা পাবেন না। এমন হইতে হবে যে হ্যাঁ চাকরিটা আমার দরকার, এইটা দিয়ে আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছি, চাকরিটা আমার লাগবে, এন্ড আই নিড টু বি সিরিয়াস হিয়ার টু গো টু দ্য নেক্সট লেভেল। এইরকম লোক is the best option for your companies প্রথম যখন আপনি করবেন। এখানে ভাইয়া মানে একটা জিনিস ক্লারিফিকেশনের জন্য একটু জিজ্ঞাসা করি, ওয়াই কম্বিনেটরের একটা হচ্ছে প্লেলিস্ট আছে আপনার স্যাম ওয়াল্টম্যানদের যে প্লেলিস্টটা, বিখ্যাত প্লেলিস্ট। সো এখন তো স্যাম ওয়াল্টম্যান বিখ্যাত, বাট ও কিন্তু আগে থেকে এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করে। তো ওখানে ওই একটা কথা আমি পাইছিলাম যে যখন ওটা অবশ্যই সিলিকন ভ্যালির সাথে যায়, বাট তারপরেও কোশ্চেনটা করি যে যখন কোন একটা স্টার্ট আপ শুরু হয় তখন ফাউন্ডারদের মেন কাজ হচ্ছে টিমে হচ্ছে ভালো লোককে অনবোর্ড করা, বাট তারা একটা ক্রাইটেরিয়ার কথা বলছে যে তুমি এমন কাউকে অনবোর্ড করো যে ইউ আর রেডি টু রিপোর্ট হিম অর হার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো দো হি ইজ ইউর এমপ্লয়ি। সো এটা কেন হয় যে যদি ভিশন বড় থাকে তাহলে টিম তো একসময় বড় হবে এবং তারা ক্যাপেবল ইনাফ টু টেক ওভার দ্য টিম। সো ওই জায়গা থেকে, বাট বাংলাদেশের রিয়েল চ্যালেঞ্জ যেটা, আমার কোম্পানি তো ছোট, আমি তো ওই টাইপের লোককে আনতে পারবো না। সো এইখানে ফাউন্ডারের সেলিং ক্যাপাসিটি যেইটা, সেল করা, ভিশন সেল করা, রাইট পিপলকে অ্যাট্রাক্ট করা, এইটা জরুরি হিসাবে রাখবেন, আগে রাখবেন, নাকি হচ্ছে আপনি যে না ঠিক আছে তোমার হাঙ্গার আছে কিনা অথবা তোমার চাকরিটা জরুরি কিনা, নিট কিনা, সো এটা আগে রাখবেন। এখন এখানে একটা রিয়েল চ্যালেঞ্জ আরেকটা যেটা আছে যে যখন চাকরিটা আমার দরকার, আমার যে কোনোভাবে চাকরি লাগবে, আপনি তাকে একটা চাকরি দিলেন, ও হার্ড ওয়ার্ক করলো, ও লার্ন করলো, লেভেল আপ করলো, তারপরে কিন্তু ও সুইচ করতে পারে। সো এটাও একটা বিষয়। সো এই টোটাল জিনিসটাকে আপনার মতো করে যদি ব্যাখ্যা করেন। এক নম্বর জিনিস হচ্ছে যে ওইটা যে বললেন যে আপনার তুমি রিপোর্ট করতে রেডি, ওই রকম, এটা আসলে বাংলাদেশের রিয়েলিটির দিক থেকে তো আসলে এটা কোয়াইট ইম্পসিবল। আর আমি যে কটা স্টার্টআপটা দেখছি কেউই আসলে ওইভাবে করতে পারে না, হওয়া উচিত
কিন্তু আসলে মানে হওয়া উচিত, মানে কিছু কিছু ক্ষেত্রে তো হওয়া উচিতই যে হ্যাঁ তুমি আরো ভালো, কিন্তু কথা হচ্ছে ওই যে প্রথমে তো আর ফাউন্ডার ওই ভিজন সেলটা ওইভাবে করতে পারে না। রাইট। আর বাংলাদেশে আসলে মানুষজন রিস্ক কম নিতে চায়, এটা খুবই দুঃখজনক। মানে আজকে একটা মই নিয়েছে যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক চ্যালেঞ্জ, সবসময় একটা স্টেবল জিনিস নিতে চায়। অবভিয়াসলি অনেক লোক আছে চ্যালেঞ্জ নিতে চায়, কিন্তু বেশিরভাগ মেজরিটি অফ দ্য লোক নিতে পারে না। এইটা আসলে তার সোশ্যাল ইস্যুর জন্য পারে না, ফ্যামিলির জন্য পারে না, তার আসলে কন্ট্রিবিউট রিয়েলি করা লাগবে এর জন্য সে হয়তো পারে না। সো এইটা একটু ইম্পসিবল। কিন্তু আপনি ক্ষুধার্ত যে লোকটারে আপনি নিচ্ছেন, কথা হচ্ছে যে ঠিক আছে যাক, কিন্তু যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে যে ওকে আপনার আনতে হবে, আনার ও যে কাজ করবে হার্ড ওয়ার্কিং হবে। আপনি এটা তো জানেন সবসময় যে ট্যালেন্টের থেকে হার্ড ওয়ার্কিং অলওয়েজ করে, মানে Stand out করে। হ্যাঁ স্ট্যান্ড আউট করে, যে কনসিস্টেন্টলি সে যদি করে তাহলে সে এইটা আপনার মাথায় রাখতে হবে যে হার্ড ওয়ার্কের কোনো কি নাই, বিকল্প নাই। যত এক্সপার্টই হোক, একজন এক্সপার্ট 1 ঘন্টা একদিনের কাজ মানে এক ঘন্টায় করে, কিন্তু ও যে আর কি পারে না, যে একটু দুর্বল, সে হয়তো যদি 2 দিন 3 দিন ধরে ট্রাই করে তাহলে সে আরো ভালো কাজ করবে। সো টিমে আপনার আনতে হবে, হাঙ্গি পিপলদের আনতে হবে, তাদেরকে ট্রেন আপ করলেন, তারপরে একটা নির্দিষ্ট সময় যদি লয়ালিটিটা বিল্ড করে, সে যদি 2-3 বছর আপনাকে প্রিম বা তার এইটা দিয়ে যায়, উই ক্যানট অ্যাকচুয়ালি ওদেরকে আটকাইতে পারবেন না। ওকে। এটা আমি সব অর্গানাইজেশনেই আমি দেখছি। ফাউন্ডারও আসলে চায় না এটা যে আটকায় পুরা রাখি, কিছু চায় যে পিলার যারা থাকে, যারা ধরেন ডিরেক্টর লেভেলের চিন্তা ভাবনা করে, তাদেরকে তো অবশ্যই রিটেন করতে হইতে হবে, কারণ তো এখানে অনেক সময় রুথলেস হইতে হয় বা একটু মানে হইতে হয় যে না ও করবে কি, আগে আমার এখানে করুক। এবং অনেক সময় এমপ্লয়িরা তো বুঝেও না, মনে করে যে না আমি এখন পাইছি, কথার কথা 50,000 টাকা আছে, 65,000 টাকা একজন বলছে চলে গেলাম, কিন্তু যে আসলে ফাউন্ডার সে তো জানে যে ও 65,000 না, ও 3 লাখ টাকার আপনার এক সময় যেতে পারবে, কিন্তু তারা তো ওই ফাউন্ডারে তো ওই সময়টা তার দিতে হবে যে তোমার আমি এইটা একটা গ্রো করার সুযোগ দিচ্ছি। আর একটা জায়গায় গেলেন, ওইখানে যে আপনি পাইলেন একটা ইনক্রিমেন্ট, ধরেন 40% স্যালারি ইনক্রিমেন্ট পাইলেন, কিন্তু এখানে আপনি গ্রো করার বা নিজের শেখার কিছু থাকলো না, তখন আপনি ইউ উইল বি আ লুজার। আচ্ছা, তাহলে হচ্ছে ফাউন্ডারদের এই চ্যালেঞ্জটা ওনারা কিভাবে সলভ করবে? আচ্ছা, এইটা সলভের কোনো 100% সলিউশনের কোনো সিক্রেট বা কোনো কিছু নাই। আমার যেটা মনে হয়, আমার নিজে অ্যাজ আ ফাউন্ডার বা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি ভিশনটারে আপহোল্ড করে রাখতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত সোজা কথা হচ্ছে মানুষজনকে মজা দিতে পারেন। এখনকার ইয়াং ট্যালেন্টেড অনেকেও কিন্তু আবার স্যালারির চেয়ে সে চিন্তা করে আমার কি নিজের নলেজ গ্রোথের জায়গা আছে, এখানে কি আমার স্কোপ আছে, শেখার স্কোপ। সো এইরকম যদি সে একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট চ্যালেঞ্জিং করতে পারে অ্যান্ড মানে এক্সপ্লোর করবে, এইরকম একটা করতে পারে, তাহলে ফাউন্ডার রিটেন করতে পারে। ঠিক আছে, হ্যাঁ মানে এইটা হয়, ইটস নট দ্যাট টাফ, কিন্তু এইটা কতদিন পারবেন এইটা ইজ টাফ। যেমন ধরেন আপনি মানে আমার কথাই বলি, যেমন ধরেন আপনি মানে গ্রো করতেছেন হঠাৎ করে আপনার জার্নিটা একটু চেঞ্জ হয়ে গেল, তো তখন যারা এই নাম্বারসের লোক তারা অনেক সময় রেস্টলেস হয়ে যায় যে না ভালো লাগছে, তখন ফাউন্ডার কি করবে? কারণ ফাউন্ডার ক্যানট গ্রো নাও, বিকজ ওই মোড এখন না। হ্যাঁ, কিন্তু যা বসে আছে সে হয়তো চিন্তা করতেছে যে লেটস এক্সপ্লোর সামথিং এলস। সো এইরকম একটা চ্যালেঞ্জ আসবেই, তবে এইগুলার সবগুলার যে থাম্ব রুল যেটা হচ্ছে যে আপনার কোম্পানিতে স্পফ থাকতে পারবে না, সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর। হ্যাঁ, সো ফাউন্ডার ছাড়া তো কোনো উপায় নেই, ফাউন্ডার তো থাকবে, কিন্তু একটা সময় টিমের মধ্যে এমনভাবে জিনিসগুলো কাজগুলো ডেলিগেট হয়ে যাবে যে ফাউন্ডারের শুধু ওই হ্যাঁ ইয়েস নো হোয়াটসঅ্যাপ দেখাটাই আদর্শ একটা থাকবে। যদিও এই লেভেলে আসতে অনেক সময় লাগে, আবার একটা লেভেলে আসার পরে আবার এটা চেঞ্জ হয়ে যায়। যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার হায়ারার্কি বানাইতে হবে, প্রপার হায়ারার্কি, এবং হায়ারার্কির মধ্যে আপনার কোনো একজনের উপরে কোনো প্রসেস বা কোনো একটা বড় জিনিস ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। ওইখানে একটা ইকোসিস্টেমের 3-4টা পিলার থাকতে হবে, সিঙ্গেল পিলারের উপরে লোকজন থাকা গেল। যেমন আমাদের এখানে মানে আমি একটা এক্সাম্পলই দিই, আমাদের চাললে বলতো আর কি, আমাদের যে ওয়াসিম ভাই ফাউন্ডার, সে বলতো যে ভাই আমি চাই যে ডিরেক্টররা এমন করুক যে হ্যাঁ 1 মাস পর একটা ফোন পাবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে করে দাও। সো তারা মাসে 4-5টা ফোন রিসিভ করবে, এইটা আমার ড্রিম। কিন্তু ডিরেক্টর তো দে হ্যাভ টু ওয়ার্ক লাইক ক্রেজি, সেটা ঠিক আছে, কিন্তু ওনার ওই চিন্তাটা আছে যে না আমি ওই লেভেল দিয়ে এত কাজ করাবো না, আমি কাজ করাবো ম্যানেজার দিয়ে। সো তখন সে বলতো যে ঠিক আছে, ডিরেক্টরদের বলতো তুমি ঘুমাও, ডেপুটি ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, তাদেরকে তুমি কি করো আগে রেডি করো, তোমার টিমটা রেডি করে তুমি যা ইচ্ছা করো। সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে থাকতো তার থাকতো যে তোমার ম্যানেজাররা যদি ঠিক থাকে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ম্যানেজারের উপরে তুমি ছেড়ে দাও। সো জিনিসটা আপনাকে হায়ারার্কিটা এইভাবে তৈরি করতে হবে যাতে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর ওই রকম খুব একটা বেশি না থাকে, অ্যান্ড এটা একটা স্প্রেডেড থাকে রেসপন্সিবিলিটিটা, কোনো একটা বড় জায়গায় একটা যাতে না থাকে যে এই জায়গাটা ক্র্যাশ করলে আপনার মনে করেন যে প্রসেস বা আপনার অপারেশন বা আপনার যে রেভিনিউ স্ট্রিম সেখানে একটা বড় প্রবলেম আসতে পারে। আচ্ছা, রেভিনিউ স্ট্রিমের কথা যেহেতু আসলো, সরি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য ইঞ্জিন,
যেটা উইচ উইল রান অটোমেটিক্যালি, অটোমেশন অ্যান্ড আপনার চলতে থাকবে, আপনার সব বানায় দিবেন, চলতে থাকবে, তারপর মাঝে মাঝে খালি কি করবেন, টিউন করবেন। ইন্টারেস্টিং। আচ্ছা, ইঞ্জিনের বিষয় যেটা বললেন, এটা আপনি প্রসেস অটোমেশন অ্যান্ড এসওপি কেপিআই এগুলোর কথা বলতেছেন, ফাইন। বাট এই জিনিসটা আসলে আপনি মাঝখানে একটা কথা বলছেন যে সিঙ্গেল কারোর উপরে যেন প্রসেসটা ডিপেন্ডেন্ট না থাকে, এইটা একটু এক্সপ্লেইন করেন, এটা কি এইটা বুঝাইছেন? হচ্ছে কি, মানে এটা যতটুকু পারা যায় ততটুকু করতে হবে। আমি একবার এক্সাম্পল তো লাইফে তো এই সবই এক একটা শুনতেছি আর এক্সাম্পল আসতেছে, যেমন ধরেন আপনার, আমি চাল্লাল জয়েন করি 17 সালে, আমি একটা এক্সাম্পল এইটাই দিচ্ছি তাইলে মানুষ অনেক রিলেট করতে পারবে, এবং এখনো অনেকে আমাকে সেম কোয়েশ্চেন করে। তো যাই হোক, যখন আমি 17 সালে জয়েন করি, 17, 18, 19 আই ওয়াজ সিঙ্গেল ম্যান আর্মি। মানে আমি নিজেই পুরা যতগুলা মার্কেটিং চ্যানেল ছিল, যা ছিল, টিম ছিল, কিন্তু আমি নিজ হাতে রেভিনিউটা সামলাইতাম, যে হ্যাঁ দিন শেষে আপনার 30 লাখ টাকা সেল আসবে, দিন শেষে আপনার 50 লাখ টাকা সেল আসবে, এইরকম এই দায়িত্বটা আমি পুরোপুরি আমার ঘাড়ে নিতাম, যে হ্যাঁ। তো তখন যেটা সমস্যা হয়ে যাইতো মাঝে মাঝে, ধরেন একটা দিন আমার মন খারাপ, এখন আমার এইটার উপরে কোম্পানির, এত বড় একটা কোম্পানির রেভিনিউ যদি আমার উপরে ডিপেন্ড করে, তাহলে খারাপ। ধরেন 1000 অর্ডার কম আসলো, তখন এটা কথা হইতো যে কি ব্যাপার আজকে কমায়, তখন বলে যে অমুক ভাই আজকে আসে, হ্যাঁ বা নাই। তারপরে আবার এক সময় আসলো যে কি ব্যাপার আজকে এত বেশি কেন, তখন দেখলো যে হ্যাঁ অমুক ভাই আজকে অনেক এফোর্ট দিছে, বা অনেক চিকন বুদ্ধি আসছে যে এটা দিয়ে আমরা বের করে ফেলছি। তো তখন যেটা হয়, ওয়াসিম ভাই যখন সেটা করে, তখন সে আমার বলা শুরু করে যে ভাই আই নিড আ টিম, আপনি একলা এগুলা আসলে এত সামলাইতে পারবেন না, সামনে আরো বড়ই আসতেছে। তখনও তো আমার সত্যি কথা বলতে আমি তো ওইখান থেকে অনেক কিছু শিখছি। 18-19 আমার ভিশন ওয়াজ স্মল, লাইক আমি আমার যে কোম্পানি ছিল সেটাতে মান্থলি রেভিনিউ ছিল মাত্র 10 লাখ 15 লাখ টাকা, সেল করতাম আপনার পরবর্তীতে 1-2 কোটি টাকাতেও গেছে, কিন্তু তারপরও মানে এভারেজে মান্থলি সেল 10-20 লাখ টাকার মতোই ছিল আর কি, বুঝছেন। চাল ডালে যখন আসছি তখন চাল ডালের ডেইলি রেভিনিউ ছিল 10 লাখ টাকা, তারপরে আমি 20 লাখ টাকা করলাম, 25 লাখ টাকা করলাম, 30 লাখ টাকা 35 লাখ টাকা পর্যন্ত উই ওয়ার ওকে। মানে আমি টাকা খরচ করতেছিলাম, সেল আসতেছিল, এভরিথিং ওয়াজ ওয়ার্কিং, এন্ড চাল ডালের অপারেশন ওয়াজ পারফেক্ট না আমি বলবো যে ভালো ছিল, ইট ওয়াজ এবল টু টেক দ্য অর্ডার্স, সো ডেলিভারি আমরা করতে পারতাম। তখন তারপরে যেটা বলা শুরু করলো যে ভাই এটা টিম বানান, তখন আমি আবার খুব রিলাক্টেন্ট ছিলাম, এইটাও একটা লাইন, আমি রিলাক্টেন্ট ছিলাম যে ভাই এই কাজ কিভাবে শিখাবো আরেকজনকে, মানে ইট ইজ কোয়াইট ইম্পসিবল যে শিখাবো, এদেরকে শিখাইতে যে সময় লাগবে আমিই পারবো। সো 1 বছর 1.5 বছর আমরা ফাইট করছি, হ্যাঁ কিছুদিন পরই ফাইট করছি, যে উনি বলতেছে যে ওর ভাই লাগবে, আমি বলতেছি যা দেখবো না ভাই এটা ঝামেলা, ঠিক আছে আমি আবার এফোর্ট নিজে। তারপরে যেটা হয় একটা সময় যে ওয়াসিম ভাই অ্যাকচুয়ালি করে, সেটা হচ্ছে আমরা একটা ফান্ড পাই। তো তখন যে উনি আমার একটা মিটিং এ এসে আমরা সবাই আরো করে, আমাদের একটা এক্সটার্নাল কনসালটেন্ট ছিল, ওনার নামটা আমি ঠিক ভুলে গেলাম, উনি আইবিএ ছিল, উনি এখন ইউএসএ তে আছে। তো যাক উনি আমরা সবাই মিলে আলাপ, তখন বললাম যে আসলে টিম লাগবে। তখন ওয়াসিম ভাই বললো যে ওকে 1 মাসের মধ্যে যদি আমার একটা সেলও না হয় কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই টিমটা এখন বানাইতে হবে। তখন দিস ইজ ওয়ান অফ মার্কেটিং টিমের কথা বলছেন। মার্কেটিং টিম ছিল ছোটখাটো, কিন্তু গ্রোথ টিম, নাম্বার ড্রাইভ করবে যে টিমটা, এইটার মিস ছিল। তখন আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে যে আমরা ওইখানে চালডালের ওইখানে তখনই প্রায় 400 মতো এমপ্লয়ি ছিল। তখন আমি যেটা করি, এবং ওইখানে 400 মতো এমপ্লয়ির মনে করেন যে 380 জনই আমার রিক্রুট করা, মানে আমার হাত থেকে আসে ইন্টারভিউ করছে। সো আমি সবাইরই ভাবাজ হয়েছে। তখন যেটা আমরা সেটা করি, অ্যানাউন্স করি যে আমি গ্রোথ টিম করবো, তোমরা কে কে আমার টিমে আসতে চাও, ওদের একটা ফর্ম দিয়ে দিই, ওগুলা ফিল আপ করা শুরু করে। ওইখান থেকে আমরা ফার্স্ট 6 জনের একটা টিম বানাই। সো এই যে একটা জিনিস, আই ওয়াজ পফ ব্যাক দেন। এরপরে যেটা হয়, আমার একটু ওদেরকে ট্রেন করতে 1 বছর 1.5 বছর সময় লাগছে, কিন্তু এরপরে ইট বিকেম সো ইজি। হোয়াটসঅ্যাপে খালি ট্যাগ করে বলতাম তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, আর ওরা খালি জিজ্ঞেস করো স্যার এইটা ঠিক আছে, আমি বলতাম ওকে গো হেড। এই যে একটা জিনিস, যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর না হয় আপনার রেভিনিউ একটা ইঞ্জিন তৈরি হয়ে গেছে, গ্রোথ টিম রেডি হয়ে গেছে, গ্রোথ টিম প্রেশার দিচ্ছে অপারেশন আবার যখন ক্যাপাসিটি বাড়াচ্ছে, তখন আবার বলতেছে ভাই অর্ডার তো নাই, তখন গ্রোথ টিমের একজন আবার ওই ওয়্যার হাউসে কি আনতেছে, অর্ডার আনছে। এই যে একটা ইঞ্জিন, একটা বিউটিফুল একটা ইকোসিস্টেম তৈরি করতেছেন, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অপারেশনসেও যেটা হয়, অপারেশনসের হেড একজন থাকলে তো হবে না। চালডালের ওয়্যার হাউস আমি যখন আসছি তখন মনে হয় 7টা ছিল, তারপরে 10টা হয়, 12টা হয়, 25-26টা পর্যন্ত যায়, এখন 18টা 20টার মতো আছে। ওইখানেও একটা হায়ারার্কি আছে, হেড অফ অপারেশনস আছে, তারপরে অপারেশনাল ডিরেক্টর আছে, এডিশনাল ডিরেক্টরস আছে, তারপর প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজার আছে। এই যে একটা লেয়ার, এইটাই হইল গিয়ে জিনিস, লেয়ারটা প্রপারলি থাকতে হবে। কোনো একটা মানুষ, ধরেন আজকে যদি কোনো একটা ওয়্যার হাউসে ম্যানেজার না আসে, তাহলে দেয়ার হ্যাজ টু বি সামওয়ান যে অল্টারনেটিভ, যে কি করতে পারবে, সে ওইটা সামাল দিতে পারবে। অ্যান্ড ইনফ্যাক্ট ম্যানেজার না থাকলেও সমস্যা নেই, এসওপিস ইজ দেয়ার, প্রসেসস দেয়ার, কোম্পানি উইল রান অন ইটসেলফ। যেটা বললেন যে আপনি টিম নিতে একটু রিলাক্টেন্ট ছিলেন, হোয়াট এভার দ্য রিজন, বাট বানাতে আপনার একটা ছিল শিখাবো কিভাবে, এবং এটা একটা ভালো একটা টিম লিডারদের জন্য মানে কি বলবো যে চ্যালেঞ্জের জায়গা।
আচ্ছা, তারপর আপনি টিম বিল্ড আপ করলেন এবং মেশিনটা এখানে বিল্ড আরেকটা আপ জিনিস করলেন। ছিল, আমি একটু যদি অ্যাড করি, শিখাবো কিভাবে, এটা আরেকটু বেশিই ছিল যে যশোরের লোকজন। আচ্ছা, ওরা আমি যাদেরকে শিখেছি তারা জীবনে এগুলা কোনোদিন শুনেও না। হ্যাঁ, যেমন আমার টিমের একজন ছিল ওই যে তন্ময় ক্রিকেট খেলতো, ও ড্রপ আউট ছিল, ও এখান থেকে আসছে, তো তার এগুলো নিয়ে কোনো আইডিয়া নাই, কিন্তু তার কমিউনিকেশন ছিল এক্সিলেন্ট, তো এই 7 বছর আগে থেকেই। তারপর আরেকজন ছিল সেজান, সে এখন এই যে টুসার পডকাস্টের সাজ্জাদ, ওর সাথে কাজ করে। হ্যাঁ, আরেকজন ছিল জিশান, ও আবার নাফিজের ম্যানেজার এখন। তো এইরকম ওরা তখন মানে এই যে বাচ্চা অনার্স ফার্স্ট ইয়ার, আচ্ছা, আচ্ছা। তারপরে অনার্স সেকেন্ড ইয়ার, এইগুলা ছিল, এই লেভেলই ছিল তখন। চালডালের খালি সে যশোরে একটাই ছিল যে 18 বছর হইতে হবে। এখন তুমি ড্রপ আউট হও, তুমি যা হও, কোনো ডাজেন্ট ম্যাটার, আমার কথাটা বলতে পারতে হবে। ওই ছেলেদেরকে নিয়ে যখনই আমি চিন্তা করলাম যে বানাবো, তখন আমার একটু কনফিডেন্স থাকো। তারপরে যখন আমরা এই ক্রিম বের করে নিয়ে এসে বানাইলাম, তখন তো আলহামদুলিল্লাহ। ওকে, এখানে তাহলে দুইটা প্রশ্ন আসলো একটার জায়গায়। প্রথমত হচ্ছে, আপনি যখন টিম বিল্ড আপ করেন তখন আপনি কি দেখেন? আমি আরেকটা বলে রাখি, ভুলে যাব। আরেকটা হচ্ছে, এই যে ট্রেনিং দেওয়াটা একটু ডিফিকাল্ট চ্যালেঞ্জ, বসের যে কোয়ালিটিগুলো আছে টিম লিডারের কাছে কনভে করে দেয়া, ট্রান্সফার করে দেয়া। সো এই দুইটা জিনিস আপনি কিভাবে করছেন? প্রথমে যদি বলেন যে আপনি টিম বিল্ড আপ করার সময় কি কোয়ালিটি দেখে টিম বিল্ড আপ করেন? সবার আগে আমরা দেখছি হচ্ছে গিয়ে যে সে কমিউনিকেশনে ভালো, সে বুঝে কিনা কথাবার্তা, ইংলিশে যদি একটা ডকুমেন্ট ধরাই দেই সে বুঝবে কিনা, একটা ইউটিউব ভিডিও দেখা দিলাম সে ওইখানে কি বলতে চাইছে এটা বুঝবে কিনা, এটা হলো সবার আগে ছিল। সেকেন্ড ছিল যে সে কি আসলে এই টিমটা জয়েন করতে চায়, কেন চায়। অনেকে আছে স্যার আপনার সাথে কাজ করতে চায়, ঠিক আছে আমার সাথে কাজ করতে চায়, ভালো জিনিস, কিন্তু কাজ করতে চাইলে তো তার তো ওইরকম খাটতেও হবে, খাটার মন মানসিকতা আছে কিনা সেটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ও এখন যে ডিপার্টমেন্টে আছে পারফরমেন্স কেমন, যদি ভালো হয় তার মানে হচ্ছে কি সে আমার এখানে আসলে আমি বানাই নিতে পারবো। ওকে, সো 1 নাম্বার জিনিস হচ্ছে যে কমিউনিকেশন ভালো কিনা দেখি। 2 নাম্বার জিনিস হচ্ছে যে ওর কি আসলে প্যাশন আছে কিনা, যে ওমর স্যারের সাথে কাজ করব বা আমি এখানে এই ডিপার্টমেন্টে কাজ করব, শিখবো আমি নতুন কিছু। যেমন আমার এখান থেকে সেলসের অনেক লোক আসছে, ওরা বলে যে স্যার কথা বলতে বলতে শেষ, কথা আর বলতে ভালো লাগে না, আমরা এই ক্রিয়েটিভ কিছু করতে চাই। আর ও যখন দেখতো যে আমি ফ্লোরে হাঁটতাম, পুরো ফ্লোরে আলাদা একটা এই যে ওমর স্যার আসছে ফ্লোর, ওদেরকে এইটা খুব ইন্সপায়ার করছে, এইটাখানে কি আছে যে স্যারের এত ভ্যালু। ওরা এইটার জন্য যে স্যারের টিমে যাব, এইটার জন্য আপনার অনেকে অ্যাপ্লাই করছে। তারপরে যারা চুক হচ্ছে তারা লাস্ট পর্যন্ত আসলে বুঝছে যে আসলে এখানে মজাটাকে, এইটা একটা জিনিস। আর আমি ট্রেনটা করি কিভাবে, এইটার একটাই হচ্ছে যে প্রথমে আমরা এসওপি টেসওপি এত কিছুতে যাইনি আসলে, তখন আমরা পুরো বাংলা স্টাইলে গেছি যে আসলে শেখানো উচিত। তখন আমি একদম ধরে মিটিং এ আনতাম, স্ক্রিন শেয়ার করতাম, করে বলতাম এইটা। আর একটা যেটা সুবিধা ছিল, চারটাল আমাদের জন্য সুপার একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্র ছিল, যুদ্ধক্ষেত্র। সুইচ এখান থেকে চেঞ্জ করতাম, নাম্বার ওখান থেকে চেঞ্জ হতো। ওরা যখন এই জিনিসটা দেখছে যে আরে আমার তো মানে কন্ট্রিবিউশনটা আমি চোখের সামনে দেখতেছি, যে আরে এইটা করলাম আজকে 5 লাখ টাকা সেল বেশি, এইটা তখন এইটা ওরা প্রচন্ড আগ্রহ। একটা দুটো এক্সাম্পল দিতে পারেন? হ্যাঁ, এক্সাম্পল আছে। যেমন ধরেন জাস্ট ফর এক্সাম্পল, ওরা যখন আর কি যশোরে একটা, তো মানে আমরা তো প্রথমে যশোরে আপনার শুরু করছি, মানে যশোরের টেলিসেলস টিমটা আমরা শুরু করছি, কিন্তু তখন যশোর শহরে হয় না, মানে আপনার সার্ভিসটা চালু হয় না। তো যখন ওই টিমটা হওয়ার পর আমরা চিন্তা করলাম যে যশোরে তো এখন আমরা সার্ভিসটা চালু করতে পারি, আমাদের অনেক এমপ্লয়ি আছে, অর্ডার টর্ডার হবে। ওরা যখন ওদের শহরেই নতুন দেখলো যে চাল ডালে কোনো কাস্টমার নাই, ওরাই দেখলো যে ওরাই ডিমের ডজন 79 টাকা, তখন 100 টাকা 110 টাকা 79 টাকা দিয়ে একদিনে 3000 নতুন কাস্টমার নিয়ে আসছে। হ্যাঁ, ওরাই যখন দেখলো যে আরে এ তো আমার আত্মীয় স্বজন সব আমার এখান থেকে নিতেছে, ওদের আত্মীয় স্বজন যখন ওদেরকে ফোন করা শুরু করলো যে কিরে তোদের এইটা পাইলাম, এইটা কি আইটি পার্কে এটা কি হচ্ছে না, তখন দে ওয়ার লাইক মানে সুপার হিরো, যে আরে আমি তো মানে আমার শহরেই হয়ে যাচ্ছি। তারপরে যখন আমরা চিটাগাং লঞ্চ করি, চিটাগাং এটা অনেকেই জানে না, আমার টিমের মেম্বাররা জানে, চিটাগাং যেদিন লঞ্চ করি সেই দিন অ্যাকচুয়ালি আমরা চিটাগাং লঞ্চ করছি, যশোরে ছিলাম, কিন্তু যশোরে আমরা লঞ্চ করার কথা সকাল 8টা থেকে, আমরা সকাল 7টার সময় বের হয়ে যাই ঝিনাইদহতে। ঝিনাইদহতে আমরা একটা ট্যুরে থাকতে অন দ্য মুভ, এবং ঝিনাইদহতে যে আমরা চিটাগাং শহরটা লঞ্চ করি, মানে সার্ভিসটা শুরু করি, নতুন কাস্টমার শুরু করি, এবং প্রথম দিন আমরা 120টা কাস্টমার পাইছিলাম। তো ওরা যখন দেখতেছে যে একটা নতুন শহর, কিভাবে 120টা কাস্টমার পেলেন? তখন আমরা ওই যে অফার দিছি, বিভিন্ন অফার দিছি। এই প্রমোশনগুলো কি অনলাইনে হতো? হ্যাঁ, মানে চিটাগাং সার্ভিস চালু, আজকে থেকে আমি অর্ডার নিতে পারবো। ও আচ্ছা, এই যে অ্যানাউন্সমেন্ট যেগুলো আসতো, যেটা লঞ্চিং, যেটা সব অপারেশন রেডি, অপারেশন বলতেছে যে স্যার কালকে সকাল থেকে অর্ডার নিতে পারবো। ওকে, আমরা চিটাগাং এর যে হিউজ আমাদের যে ডেটাবেজ আছে বা টেলকোর সাপোর্ট আছে, ওখান থেকে আমরা ব্লাস্ট দেই 5-6 লাখ লোককে, যে চালডাল এখন চিটাগাং এ, হ্যাঁ চিটাগাং এর একটা অডিও আমরা সংও বের করছিলাম, ওইটা আমরা এইভাবে করে মানুষজন বুঝতেছে এইভাবে। ওরা হ্যাঁ এই ইনিশিয়েটিভ গুলোর ফলে রেজাল্ট যখন আসতেছে তখন তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চায়, যে মানে বাস যে আমি করছি, আমি পারছি,
মানে আমার হাতে কন্ট্রোল আছে, মানুষ তো এটা এক্স্যাক্টলি পছন্দ করছে। এইটাই মানুষের এখন দিতে হবে যে ভাই তুমি আসতেছো সকালবেলা বিকালবেলা যাচ্ছ, স্যালারি পাচ্ছ, এটা না, ইউ আর মেকিং কন্ট্রিবিউশন এন্ড ইউ আর আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন অফ আ হিউজ থিং। রাইট। আচ্ছা ভাই, আপনি ট্রেনিং যখন নিতেন তখন ট্রেনিংটা আপনি কিভাবে নিতেন? ট্রেনিং তো ওই যে বললাম যে একদম ডাইরেক্ট আমার টিমের যারা ছিল তাদের সাথে তো ডাইরেক্ট স্ক্রিন শেয়ার করে আমি বলতাম। প্রথমে ধরেন আধা ঘন্টা বলতাম যে এইটা এইটা এইটা, তারপর বলতাম যে আসো, তখন আমি স্ক্রিন শেয়ার করে দেখাতাম। আবার আমি যেই একলা কাজগুলো করতাম সেগুলো দেখাতাম যে দেখো গতকালকে এইটা করছি, এতে এইটা হয়েছে, এটা করছে, এটা করছে। এখন ট্র্যাক করতে পারবা, ট্র্যাক করার জন্য এই টুলসগুলো ইউজ করতে হবে। আমাদের চাল ডালের ইন্টারনাল মার্কেটিং সিস্টেম এইটা আছে। দেখো তুমি যদি এইরকম চাও যে গুলশান থেকে গত 6 মাসে 12 বারের বেশি অর্ডার করছে এবং প্রত্যেকবার 3000 টাকার বেশি অর্ডার করছে এবং প্রত্যেকবার এটার মধ্যে ক্যান্ডি ছিল এবং প্রত্যেকবার এই ব্র্যান্ডের ছিল এবং প্রত্যেকবার সে ডিসকাউন্ট কোড দিয়ে করছে, এইরকম লেভেল পর্যন্ত আমি কাস্টমার এক্সট্র্যাক্ট করতে পারবো, এরকম একটা টুল আমাদের আছে। তখন ওদের এটা মাথা হয়ে যেত, ইনহাউস বিল্ড আপ। ইনহাউস বিল্ড আপ। মানে চাল ডাল তো টেক টিম ইজ ভেরি 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 স্ট্রং এবং এইটা বাংলাদেশে এখন পর্যন্ত 2-1টা কোম্পানি ছাড়া কেউ বানাইতেই পারে না। আমাদের মার্কেটিং এর যে সিস্টেমটা টোটাল 360 অমনি চ্যানেল, এখন অমনি চ্যানেল বলে, কিন্তু আমরা অমনি চ্যানেল 2019 সাল থেকেই ইউজ করতেছি। মানে একটা প্ল্যাটফর্ম থেকেই সব চ্যানেল, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফোন, যত কিছু আছে সব কিছু আর কি। ওয়াও। সো ইয়া, এইটা একটা জিনিস। আর টেলিসেলসের যখন ট্রেনিং হলো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে নাম আমার এটা বলতেই হবে, না হলে আমার শিষ্যরা কষ্ট পাবে। সেটা হচ্ছে যে টেলিসেলসে যেটা হয়েছে, প্রথমে যশোরে সেট আপটা করে মিথুন এবং উদিতি, তারপরে টিমটা যখন আমি হ্যান্ড ওভার করি তখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য নেক্সট লিডার। সো এজেন্ট ছিল, এজেন্ট থেকে আমরা ফার্স্ট আমাদের টিম লিডার জিকো, হ্যাঁ জিকোকে আমরা করি, আলাদা করি। জিকোর আবার একটা স্টোরি আছে, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এটা ভিশন লাগে এবং বুদ্ধি লাগে। ও ভালো সেলস করতো কিন্তু ও সবসময় অ্যাভারেজ সেল করতো, কারণ ওর চিন্তা ছিল যে স্যার ভালো সেল করলে আমারে টিম লিডার বানাবে না। হ্যাঁ, ওর চিন্তা ছিল ওইটা, এর জন্য সে সবসময় এভারেজ সেল করতো, যেটা না হলেই না। কিন্তু ওর লিডারশিপটা ওয়াজ ভিজিবল, তখন আমরা ওরে ওখানে নেই। তারপরে সে ওর আন্ডারে ডেপুটি টিম লিডার বানায়, তারপরে এতগুলা টিম লিডার বানায়, আলাদা আলাদা আমরা স্ট্রাকচার করি যে এতজনের টিম হবে। আমরা আর্মি টিমের মতো বানাই, যে ব্রিগেড, এক একটা ব্রিগেড হবে, এক একটা ব্রিগেডের মধ্যে 2টা সাব টিম থাকবে, 2টা সাব টিমের 2টা ডিটিএল, মানে ডেপুটি টিম লিডার থাকবে, ওই 2জন ডিটিএল একজন টিম লিডারে করবে। এইরকম 8জন টিম লিডার থাকবে, 8জন টিম লিডার আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, 3টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আন্ডার, উপরে একটা ম্যানেজার থাকবে। এরকমভাবে আমরা হায়ারকিটা বানাই। সো একটা যেটা হয় যে ধরেন 100, 200, 250 পর্যন্ত আমি প্রত্যেকের নাম জানতাম। ওয়াও। কারণ আমি যেহেতু ইন্টারভিউ নিতাম, আমি যেহেতু কথা বলতাম, ওর বাবা কি করে, ওর বাসায় কি স্ট্রাগল চলতেছে, ও এর আগে কি কাজ করছে, পড়াশোনা কি করছে, কেন বন্ধ করছে, সবই জানতাম। কিন্তু এরপরে যখন কোভিড আসে এবং আমরা রিমোট রিক্রুটমেন্ট শুরু করি অনলাইনের, তখন থেকে আস্তে আস্তে একটু গ্যাপটা হয় এবং একটা সময় আপনার গ্যাপ চলে আসবে, কারণ আপনার ওই কন্ট্রোলটা আপনারা থাকবে না। তখন যেটা হয় সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি এখন যদি বলেন, আমি তো চাল ডালে এখন কনসালটেন্ট হিসেবে আছি, কিন্তু এখন যদি আপনি বলেন যে ধরেন এখন আমি ফ্লোরের খবর নিতে পারবো না, আমি খালি জি করে ফোন দিব, জিকো কালকে কত সেল ছিল, ও বলবে যে স্যার 60 লাখ টাকা ছিল। এইটাই হয়ে গেছে। এখন ওর আন্ডারে আবার টিম লিডার, ও আবার টিম লিডারের গ্রুপে বলবে যে তোমাদের আজকে কত হয়েছে, এটা সকাল রাত্রেবেলা খালি একটা রিপোর্ট হবে। সো এইভাবে করে স্মুথ একদিনে কিন্তু হয় না, 4-5 বছর ওকে ভাইয়া, আপনি ছোট আরেকটা কোশ্চেন করে আমি একটু সামনের দিকে যাব। আপনি বলছেন যে আপনি কমিউনিকেশন স্কিল দেখে টিম অনবোর্ড করেন। এখন কথা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল এত ইম্পর্টেন্স আপনি কেন দেন? কারণ এই গ্রোথ টিমে অনেকে ইন্টারনাল কমিউনিকেশনের থ্রুতে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে কাজ করে। সো মানে এটা 1 নম্বরে কেন রাখলেন? কারণ কমিউনিকেশন, হ্যাঁ, সে যদি সেলসে কাজ করে ইম্পর্টেন্ট, সে যদি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করে ইম্পর্টেন্ট, সে যদি মানে আউটগোয়িং কোনো কাজ করে ইম্পর্টেন্ট, টেলিসেলসে কাজ করলে ইম্পর্টেন্ট। বাট গ্রোথ টিমে তো টুলস রিলেটেড, মার্কেটিং, কপিরাইট এন্ড এভরিথিং অনেক কিছু আছে। বাট কমিউনিকেশন কেন আপনি এত গুরুত্ব দিচ্ছেন? কারণ হচ্ছে যাতে আমি বিরক্ত কম হই। হ্যাঁ, মানে আমি ওরে বুঝাইলাম, কিন্তু বোঝানোর পরে ও যদি আসলেই না বুঝে, বা ও যদি না বোঝার পর আমাকে ওটা এক্সপ্লেইন না করতে পারে যে স্যার এইটা তো আসলে একটু ক্লিয়ার করা দরকার, বা এইটা তো আসলে এইটা আমার জন্য অ্যানয়িং, এবং ওই রকম লোক আমি মানে নিতে পারবো না টিমে, কারণ তখন আমার আবার টেম্পারমেন্টের প্রবলেম হবে। সো এর জন্য একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে গ্রোথ টিম বাংলাদেশে এখনো, মানে আমার ছেলে পেলে যখন কাজ করতো তখন অন্যান্য ডিপার্টমেন্টের লোক আইসা খালি বলতো যে স্যার ভাই আপনারা স্যারের সাথে ট্যুরে যান, ঘুরেন, আপনাদের কাজটা কি? হ্যাঁ, অনেকেই বুঝতো না যে গ্রো টিমের কাজটা কি। সেলস টিম সবাই শুনছে, মার্কেটিং দেখে যে টেলিসেলস এবং অন্যান্য মার্কেটিং চ্যানেলের লোকরা দেখে যে ওরা সেল করতেছে, তাহলে গ্রোথ টিমটা কি করতেছে? সবারই কোশ্চেন ছিল গ্রোথ টিমের কাজটা কি। এখনো বাংলাদেশের অনেকেরই যে গ্রোথ টিমের কাজটা কি। তো এখন ওই যে টেলিসেলস যে কথা বলে, ওইখানে যে নাম্বারসগুলো আসে, যাদের সাথে কথা বলে, আজকে কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলে অর্ডার হবে, এইটা হলো
গ্রোথ টিমের কাজ। তারপরে আজকে টেলিসেলস কোনটার উপর ফোকাস করবে, এইটা হচ্ছে গিয়ে গ্রোথ টিমের কাজ। তুমি এই দিকে যাও, কারণ এটা করলে প্রফিটেবল বেশি আসবে। 2 লাখ টাকা খরচ করলে 2,000 টাকাও লাভ হইতে পারে, 2 লাখ টাকা খরচ করলে 15,000 টাকাও লাভ হইতে পারে। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ইন্টারনাল অনেক কমিউনিকেশন থাকে। যে ধরেন সোর্সিং কে বলে যে ভাই আপনারা এই প্রোডাক্টটা আনেন, হ্যাঁ, মার্কেটিং এর বলে যে ভাই আজকে ফেসবুকে এইটারে বুস্ট করতে হবে, আরেকবার বলে যে আজকে এই আপনার এই ক্রিয়েটিভটা লাগবে, এই ভিডিওটা লাগবে, আবার মনে করেন যে এইচআর কে বলে যে ভাই আমাদের এই কমিউনিকেশনটা যদি ঠিক মতো না হয় তো অনেক বড় মেস আপ হইতে পারে। তো এর জন্য কমিউনিকেশন ইজ আ মাস্ট। আর এটা একটা অনেক জায়গায় আছে যে কমিউনিকেশনটা যদি ঠিক থাকে তাহলে সবাই বলে চাইলে আমি পড়ায় শিখায় নিতে পারবো, কিন্তু কমিউনিকেশন যদি ঠিক না থাকে তাহলে ওই যে টিমের মধ্যে সিঙ্কটাও থাকবে না, আর টিমটি অ্যাজাইল হবে না, মানে আপনার ফাস্ট হবে না। যেমন আমি সব হোয়াটসঅ্যাপে আমরা করতেছি, হ্যাঁ, যে আমরা ট্যাগ করে করতেছি, এখন ও যদি হোয়াটসঅ্যাপে অত না হয়, ওর মধ্যে যদি বাসটা না থাকে বা ওর মধ্যে যদি প্রোঅ্যাক্টিভনেস না থাকে তাহলে তো আসলে ওরে মানুষ বানানো যাবে না, সোজা কথা। রাইট। আচ্ছা ভাই, আমরা তো মোটামুটি অনলাইন সেলস, ই কমার্স এই রিলেটেড বিজনেস নিয়েই কথা বলছি। সো এখানে যদি আপনি সেলস চ্যানেলগুলোর কথা বলেন, পটেনশিয়াল যে সেলস চ্যানেলগুলো আপনার মনে হয় যে এখন এই জিনিসগুলো ফাউন্ডারদের টাচ করা উচিত, সবাই কিন্তু সব সেলস চ্যানেল টাচ করে না, সো ওই জিনিসটা যদি আপনার অ্যানালাইসিসটা একটু বলেন। এখানে ফার্স্ট জিনিস, এটা অনেক বিশাল একটা জিনিস, আমি যতটুকু সম্ভব এটার মধ্যে বলি। 1 নাম্বার জিনিস হচ্ছে গিয়া যে সব ব্যবসার জন্য সব মার্কেটিং চ্যানেল না। ওকে। কিন্তু আপনি বাংলাদেশে সবচেয়ে রিস্কি, আমি আমার একটা এই আর্টিকেল লিখছি ওইসে যে কেন 2026 সালের মধ্যে 80% অফ দ্য ফেস কমার্স উইল ভ্যানিশ। ওকে, এটা আমি একটা আর্টিকেল লিখছি, এটা খুবই ডায়ার একটা জিনিস, মানে হচ্ছে অনেক সাহস করে লেখা এবং দেওয়া। কারণ হচ্ছে কি সবাই তো এখন এফ কমার্স বেশিরভাগ, ই কমার্স উদ্যোক্তা আছে 50টা, এফ কমার্স উদ্যোক্তা এখন আছে 5 লাখ 5 লাখ রেজিস্টার্ড, মানে আপনার কুরিয়ারে রেজিস্টার্ড যারা ডেলিভারি দেয়, হ্যাঁ, বা 1 বছরের মধ্যে দিছে, এরকমই হচ্ছে কি আপনার নাম বলতেছি না, একটা কুরিয়ারেরই হইল 4,60,000। সো সব কুরিয়ার মিলে ইউনিক হয়তো 5 লাখের উপরে আছে। এখন এখানে 5 লাখ হয়েছে, মাসে 5টা অর্ডার করে তারাও ধরছে না, 5,000 অর্ডার করেছে, এটাও ধরছে। এখন এরা যদি বলে যে 80% আমরা গায়েব হয়ে যাবো, কেমনে যাবো, এটা কিভাবে সময়? এটার মেইন একটা কারণ হইলো যে এরা কোম্পানি বিল্ড করতেছে না, ব্র্যান্ডও বিল্ড করতেছে না। তারা খালি বুঝতেছে ফেসবুকে 2 টাকা দিব, আমি 5 টাকা জিনিস 10 টাকায় বেচবো, ফেসবুকে 2 টাকা দিব, বাকি 3 টাকা আমার, 1.5 টাকা খরচ আর 1.5 টাকা প্রফিট। ওরা এই হিসেবে মনে করতেছে যে এইটাই ব্যবসা, কিন্তু ব্যবসা তো আসলে এইটা না। সো এইটা খুবই একটা রিস্কি জিনিস যে ফেসবুকের উপর ওভার ডিপেন্ডেন্সি। এইটারও একটা কারণ হচ্ছে যারা আসতেছে তারা টেকনিক্যালি এত সাউন্ড না, সে খালি বুঝে যে ফেসবুক বুস্ট, কারণ সে ইমেল মার্কেটিং এর লিস্ট পাবে কোথায় সেটাও জানে না, সে এসএমএস মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও জানে না, সে আপনার টেলিসেলসে একটা জিনিস আছে এটার কি রেজাল্ট কি হয় সেটাও জানে না, হ্যাঁ, তারপরে সে হোয়াটসঅ্যাপ ব্লাস্ট যে করবে সেটা তো আরো বুঝে না, কারণ সে ওই ফেসবুক বুস্টই খালি বুঝে। সো এইটাই হলো জিনিস। এখন মার্কেটিং চ্যানেলে ফার্স্ট হচ্ছে যে ফাউন্ডার তো অ্যাটলিস্ট কিছু এক্সেপশন থাকে, এর জন্যই তো সে কি হয় ফাউন্ডার হয়। সো তারা প্রথমে মার্কেট সম্পর্কে আইডিয়া হইতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি বা আমার যেই কাস্টমার বেজে আমি টার্গেট করতেছি তারা আসলে কি দেখে, তারা কি ফেসবুকেই খালি দেখে নাকি তারা ইমেইলেও দেখে, এসএমএসও দেখে, কলেও অর্ডার হয় না কি হয়, এবং ওই ব্যবসা অন্য না যারা করতেছে একটু বড় সাইজের তারা আসলে কি কি ইউজ করতেছে, এইগুলা তাদের কি খেয়াল রাখতে হবে। অ্যান্ড তারপরে তাদেরকে সব সময়ই আমি বলবো সত্যি কথা যে প্রথম 500-1000 ইউজার আপনার ফেসবুক দিয়ে আনেন, কারণ আপনার সাহসটার বুকে যদি না পান তাহলে আপনার হবে না। কিন্তু এরপরেই আপনার একটা ওয়েবসাইট নেওয়া উচিত, যেটাই হোক। হ্যাঁ, আমি রিসেন্টলি স্টোরওয়ালার সাথে আসছি, ওরাও একটা 500-র মতো নিয়ে আসছে, ওরা আর কি আপনার ওয়েবসাইটের টোটাল সলিউশন দেয়। যাই হোক, এইরকম অনেকেই আছে। ইউ শুড, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ওয়েবসাইট পাওয়া ইজ ভেরি ইজি রাইট নাও, মানে আপনার বানানো পার্টনার্স আর দেয়ার। আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে মানুষের ট্রাস্টের জন্য, এন্ড ওয়েবসাইটের আপনি পিক্সেল সব সেট আপ করে ফেসবুক আপনি করেন, এর সাথে সাথে আপনাকে আস্তে আস্তে অন্যগুলোও করতে হবে। আপনি যে কাস্টমার আসতেছে, অনেক কাস্টমার আছে যে 2 লাখ কাস্টমার, কিন্তু তার কাছে কোনো ইমেল অ্যাড্রেস নাই, কারণ সেই ইমেল অ্যাড্রেসে জরুরি মনে করে না। সে বলে যে আমার কাস্টমারের কাছে ইমেল নাই, আসলে এটা ঠিক না। 15%-এর কাছে থাকলেও ইমেল আছে, সেই ইমেলগুলো যদি কালেক্ট করতো, নাম্বার আছে সে জানে না, সে খালি নতুন কাস্টমার টার্গেট করতেই আছে। এক্সিস্টিং যে 10,000-20,000 কাস্টমার আছে, নাম্বার আছে, তাদেরকে কোনোদিন এসএমএসও পাঠায় না, একটা ফোনও দেয় না, কারণ সে জানে না, বুঝে না, তার একটা গাইড লাগবে। এর জন্যই তো আমরা ওই যে আমাদের লাইট অফ হোপের যে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছি, এটা যারা শুরুতে না, তারা যারা আর কি ব্যবসা করতেছে 50 লাখ 1 কোটি, কিন্তু সে এখনো বুঝতেছে না নেক্সট লেভেলে যাওয়ার জন্য, তাদেরকে আমরা সবসময় মার্কেটিং চ্যানেলগুলো বুঝাই। যে একদম ছোট সে তো ফেসবুক ছাড়া কিছু বুঝবে না, কারণ তার এক্সপার্টিজের নেওয়ার এফোর্ডেবিলিটি এখন নাই। সো মোটামুটি আপনার বাজেটগুলাকে আপনি ফেসবুক করেন, ফেসবুক ছাড়া চলা একটু টাফ, কারণ হচ্ছে কি ফেসবুকে বেশিরভাগ লোক, তো আপনার তো এখানে যাইতে হবে, কিন্তু পুরাটাই ফেসবুকের উপরে যাতে না যায়। যেমন অনেকে এখন বলতেছে ভাইয়া ডেইলি $1,000 খরচ করতেছি, $700 খরচ করতে, অর্ডার আসতেছে না, আসতেছে না মানে কম আসতেছে। আগে আসতো 400,
$500 400 অর্ডার আসতো, এখন $1000 450 500 600 অর্ডার আসে, কিন্তু 800 অর্ডার আসে না। সো এটা একটা জিনিস যে যখনই একটা চ্যানেলে স্যাচুরেশন চলে আসবে, অনেক খরচ করবেন, তখন ওই চ্যানেল আপনার কি হবে, বাজেট ওয়েস্ট হবে। তখন আপনি যেটা করতে হবে, একটা টিপিং পয়েন্ট বাই করতে হবে যে এই পয়েন্ট পর্যন্ত ফেসবুক সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, তাইলে এর বাকিটা আমি এখন একটু SMS এ করি, একটু ইমেইলে করি, একটু হোয়াটসঅ্যাপে করি, একটু টেলিসেলসে করি, হ্যাঁ, একটু আপনার টিকটকে যাই, একটু ইউটিউবে একটু বুস্ট করি। এইরকমভাবে আপনাকে আস্তে আস্তে ছড়াইতে হবে। অ্যান্ড আপনি যখন সব চ্যানেল করলেন, আপনার ট্র্যাকিংটা ঠিক রাখতে হবে যে আমি এইখানে $1 খরচ করলে আমার এত টাকা রেভিনিউ আসতেছে, এই চ্যানেলে $1 খরচ করলে এত। তখন আপনি ইউ ক্যান কম্পেয়ার যে ঠিক আছে, তাইলে আমি এই চ্যানেলে এত % খরচ করবো, এই চ্যানেলে এত % করবো, এত % করবো, তারপর আমি আপনার স্কেল করবো। কিছু চ্যানেল আপনি দেখবেন যে না, আপনার এখানে কখনোই কাজ করতেছে না, সেটা আপনার বাদ দেন, হ্যাঁ। কিন্তু হয়তো এমন হবে যে 10টা চ্যানেলের মধ্যে 2টা কাজ করতেছে না, কিন্তু বাকিগুলা করতেছে। সব চ্যানেলের উপরে আমরা চালাটা এটা বলতাম বাটখারা, যে এক একটা চ্যানেলের উপরে দিয়া রাখতে হবে একদম, যাতে হাওয়া না হয়ে যায়। হ্যাঁ, মার্কেটিং টিমে যেটা হয় যে যেদিকে রেজাল্ট পাচ্ছি ওইখানে ঢালতে থাকো, কিন্তু সমস্যা হচ্ছে অন্যটার জায়গায় ফোকাস থাকে না। এর জন্য যেটা করতে হয় যে দিন শেষে একটা মার্কেটিং এর রিপোর্ট আসলে ভালো, মানে একটা সাইজেবল কোম্পানির কথা বলছি, রিপোর্ট আসলে ভালো যে আজকে এই চ্যানেলে এত টাকা খরচ হয়েছে, এই চ্যানেলে এত টাকা। সিইও প্লাস আমরা যেটা করতাম সেদিনই দেখতাম যে ফেসবুকে খরচ হয়েছে ধরেন কথার কথা যে $2000, আর গুগলে খরচ হয়েছে $150, তখনই আমরা টিমকে ধরতাম, তুমি এইটা কেন করছো, এটা তো ঠিক না, কারণ এই গুগলে অ্যাড করা ইজ মাচ ইজিয়ার। তখন তারা ওইখানে টাফ, ফেসবুকের চেয়ে একটু কমপ্লেক্স। সো যেটা হইতেছে তখন সেটাকে ওরা যেটা করতো সেটা হচ্ছে যে আপনার, আমরা বলতাম যে গুগলেও কি করো, এটা তুমি বাড়াও, স্পেন্ডিংটা বাড়াও। সো এইভাবে আপনাকে ব্যালেন্স করেই চলতে হবে। এখন ধরেন যে যেটা বললেন, গুগলে তো রেজাল্ট একটু কম আসে, বেশ ভালোই কম আসে, ওই ক্ষেত্রে মানে যদি ROI পজিটিভ না হতো, তারপরেও কি আপনারা জাস্ট বাটখারাটা রাখতেন? আসলে কম আসে না, এটা আসলে একটু মানে গুগলে কখনোই কম আসবে না যদি ইফ ইউ আর প্রপার বিজনেস, আর আপনার কাস্টমার যদি শিক্ষিত হয় বা এডুকেটেড কাস্টমারকে আপনি টার্গেট করেন, গুগলের রেজাল্ট ভালো আসবে, মাঝে মাঝে ফেসবুকের চেয়ে বেশি ভালো আসে। কিন্তু সমস্যাটাই ওইটা যে গুগলের এক্সপার্টিস বাংলাদেশে অত নাই, আর মার্কেটারটা গুগলের উপর এরকম ফোকাস করে না। আর গুগলে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কন্টেন্ট একটু শাফলিং এর মধ্যে রাখতে হয়, মানে হেভি শাফল করতে হয়, ভ্যারিয়েশন দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। এর জন্য গুগলটা ফোকাসটা ওইরকম থাকে না। আর আপনার ওয়েবসাইটটাও গুগল অপটিমাইজ হইলে ভালো হয়, যে আপনি গুগল অ্যানালিটিক্স গুলা টি করা আছে, আপনি ওইখান থেকে রেজাল্ট নিতে পারবেন। সো গুগল ইজ অ্যাকচুয়ালি এক্সিলেন্ট টু ফাইন্ড গুড কোয়ালিটি কাস্টমার যারা লং টার্মে থাকবে। কিন্তু বাংলাদেশের ফাউন্ডার তো ওই যে চিন্তা করে যে ভাই আমার লাভটা $1 বেচে $2 লাভ করবো কেমন, এই চিন্তাটা বেশি থাকে। আবার মাস শেষে স্যালারি দিতে হবে, এইটাও চিন্তা থাকে। মাঝে মাঝে এইরকমও করতে হবে যদি লং টার্ম ভিশন থাকে, যে আমি জানি যে এই মাসে আমার এইটার জন্য $2,00,000 সেল কম হবে, তারপর ওইটা করতে হবে টু আন্ডারস্ট্যান্ড, যাতে পরবর্তীতে $20,00,000 সেল বাড়ানো যায়, ওই $2,00,000 রিস্ক কি করতে হবে। আচ্ছা, বাংলাদেশের যদি টপ 5 সেলস চ্যানেল, ডিজিটাল সেলস চ্যানেলের কথা বলি, কোন 5টা রাখবেন প্রায়োরিটি অনুসারে? প্রায়োরিটি এটা তো ডিপেন্ড অন দ্য বিজনেস, মানে অ্যাকর্ডিং টু ইওর থট। ফেসবুকে আসলে অ্যাভয়েড করা যাবে না, ফেসবুক একটা ভালো চ্যানেল। এরপরে এডটেক যদি বলেন, এন্ড আপনার আরো কিছু আছে, টেলিসেলস রেভিনিউ দিক থেকে অনেক আগায় আসে, এটা অনেকেই জানে না, অনেকেই বিরক্ত হয়, বাট টেলিসেলসে হিউজ রেভিনিউ আসতেছে। হ্যাঁ, এটা আপনার ফুডের বিজনেস বলেন, কাপড়ের বিজনেস বলেন, যাই বলেন, টেলিসেলস আছে, গুগল অবভিয়াসলি আছে, হ্যাঁ। তারপরে আপনার এখানে SMS মার্কেটিং আছে, ইমেল মার্কেটিংও আছে। SMS মার্কেটিং এর অনেকেরই অ্যালার্জি, ভাই SMS কি কেউ দেখে? হ্যাঁ, যেমন আপনি কি ফোনের SMS বলতেছেন না হোয়াটসঅ্যাপ, না সব? ফোনের SMS বলছি। হোয়াটসঅ্যাপ প্লাস তো আছে, হোয়াটসঅ্যাপ ইজ ভেরি গুড, কিন্তু হোয়াটসঅ্যাপেরটা আসলে স্কেলেবল না, কারণ হোয়াটসঅ্যাপ আসলে আপনার ইউজারদের স্প্যাম করতে দিতে চায় না। আর যেটা ফর্মাল চ্যানেল আছে, ইট ইজ এক্সপেন্সিভ, $4-5 পার মেসেজে খরচ হয়, বা $2-2.5 হয়, ডিপেন্ডিং অন দ্য চ্যানেল আপনি কোনটা ইউজ করতেছেন। কিন্তু ওইটা এখনো ওই রকম ভাবে ওয়াইডলি ইউজ হয় না। SMS-টা সুবিধাটা হচ্ছে যে SMS ব্যান খাওয়ার চান্স কম। আপনি হোয়াটসঅ্যাপে করলে তো রিপোর্ট করলে ব্যান খাবেন, সো SMS এই দিক থেকে সেফ, বাল্ক SMS পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর SMS একটা ইস্যুকে ফাস্টেস্ট। আপনি সকাল 10টার সময় মনে হলো যে 12টার সময় একটা অফার দিব, আপনি দিলেন, 1 ঘন্টায় 5 লাখ লোক রিচ করলেন, 1 ঘন্টার মধ্যে 4000 অর্ডার হয়ে গেল, কাহিনী শেষ, টাকাও খরচ শেষ, রেজাল্ট আপনার ঘাটাঘাট হয়ে গেল। সো ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য SMS আনবিটেবল। এমনও আছে, মানে আমরা তো এই যে চ্যানেলে এই যে ডিমটা ভাইরাল করছে আমরা SMS দিয়ে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে $99 ডিম, $79, $89 ডিম, অনেকেই মিস করে, এখনো মেসেজ দেয় অনেকে। SMS দিয়ে করছি, অনেকে বিরক্তও হয়েছে এক সময়, কিন্তু এটা প্রচারটা আসলে SMS দিয়েই হয়েছে, হ্যাঁ। এবং SMS ওয়ার্কস, স্টিল ইট ওয়ার্কস।
আসল যেটা বুঝতে হবে, যে কোনো চ্যানেলই কাজ করবে, যদি আপনি ওই কমিউনিকেশন যে মেসেজ দিচ্ছেন বা যাই দিচ্ছেন সেটার মধ্যে যদি ভ্যালু থাকে কাস্টমারের জন্য। আপনার কি টাইপের ভ্যালু দিতেন? ভ্যালু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, ফার্স্ট ভ্যালু হচ্ছে যে আপনার সার্ভিসটা ভালো কিনা। সার্ভিস ভালো হলেই মানুষের টাইম সেভ হয়, এইটা হলে এক জিনিস। ইফ ইউ আর এ টাইম সেভিং ব্র্যান্ড, যে এভরিওয়ান উইল লাইক ইউ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে টাকা ডিসকাউন্ট, এটা তো একটা বড় জিনিস ইম্পালস বাইং এর জন্য। সো ভ্যালুটা দিতাম যে ধরেন আজকে 5% ডিসকাউন্ট, 2000 টাকার বাজার করলে আপনার ডেলিভারি ফ্রি, হ্যাঁ এত টাকার করলে 1 ডজন ডিম ফ্রি, এত টাকার করলে এত পয়েন্ট পাবেন। সো লেভারেজ করার জন্য আর কি, যে পয়েন্টস পাইতো, গিফট পাইতো, এটা দিয়ে আপনার হইতো। এমনও আছে ইম্পালস বাইংটা এমন একটা কাজ করে, এমন ভাবে জিনিস, ছোট একটা গিফট, 3 টাকা দামের গিফট, এটার জন্য মানুষ অর্ডার করতো। জানতো সে যে ছোট টাকার ছোট অর্ডার হবে, মানে গিফট হবে, তারপরও সে অর্ডার করতো, কারণ তার সাইকোলজিতে তার চিন্তা ছিল এরকম যে আমি তো অর্ডার করাই লাগে, কালকেই লাগবে, পরশু লাগবে, দিই একটা অর্ডার আসলো। এই অনেক সময় মানুষের কিন্তু ভালো লাগে না, আমি নিজেও অনেক সময় রাত্রে বলি যে আজকে কিছু টাকা পয়সা খরচ করবো, রাত 12টার সময় বসি, যে পছন্দের যা যা লাগে এটারে দেই, কারণ আবার টেকনোলজি আপনার ইউজার এক্সপিরিয়েন্স কি চেঞ্জ হচ্ছে এটাও বোঝা লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আমি আবার দেখি যে এরা কি ইএমআই দেওয়া শুরু করছে, আচ্ছা তার মানে তাহলে এই দিক থেকে হবে, ইএমআই যখনই দিবে ব্যাংক আপনারা প্রমোট করা শুরু করবে, কারণ ব্যাংকের জন্য এটা একটা সুবিধা। তারপরে আবার ইএমআই এর জার্নিটা বোঝার চেষ্টা করি, এর জন্য মাঝে মাঝে খরচ করতে হয়। তো এইরকম কাস্টমাররা আপনি যদি ভ্যালু দেন, তার একটা কনভিনিয়েন্স দেন, তাইলে তারা এই যে এ থেকে বি তে সেলে কনভার্ট করাটা ইট বিকামস ইজিয়ার। আপনি বলতেছেন যে টেলিসেলস টিম থেকে ভালো সেলস আসে। হ্যাঁ। সো চাল ডালের যে টেলিসেলস টিম, এটা নিয়ে তো আসলে অনেক মানুষের মধ্যে অনেক রকমের কথাবার্তা এবং আমরা রেগুলার ফোন পাই। এই টিমটা কিভাবে বিল্ড আপ হলো, আপনি কি এটা শুরু থেকে ছিলেন কিনা, কিভাবে বিল্ড আপ করলেন, এই বিষয়ে যদি একটু আইডিয়া দেন আমাদের। হ্যাঁ, মানে চাল ডাল আসলে আমরা যখন ঢাকার বাইরে ডিসেন্ট্রালাইজ করার চিন্তা করি, তখন ওই সেলস টিম এবং ব্যাক অফিস টিমগুলাই ওই চিন্তা ছিল যে এগুলাকে যশোর নিয়ে যাব, যেগুলো আর কি ফিজিক্যালি ঢাকায় থাকার কোনো দরকার নাই, যাতে কস্ট এফেক্টিভ হয়। যশোরে মানে আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, আমরা অন্যান্য পডকাস্ট থাকলে জানবেন, যশোরে গভর্নমেন্ট একটা আইটি পার্ক বানায়, সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই সফটওয়্যার টেকনোলজি পার্কটা হচ্ছে কি 14 তলা, এখানে মনে হয় 370 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের ছিল। ইটস আ হিউজ বিল্ডিং, এবং ওইটার উল্টা সাইড একটা ডরমেটরি, মানে একটা হোটেলও আছে ওইখানে, আপনার আবাসিক হোটেলও আছে আর কি। সো ওইখানে আপনার প্রায় 70টা 72টার মতো রুম আছে। সো টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা ওইখানে করে, এবং আমরা ওইখানে যাওয়ার পরে আপনার কস্ট এফেক্টিভনেসের জন্য মেইনলি যাই। আমরা প্রথম যে টিমটা ফর্ম করি সেটা টেলিসেলসই ছিল। তো তখন আমরা এটা ফার্স্ট শুরু করে মিথুন এবং উদিতি, হ্যাঁ চাল ডালে ওরা এখন আছে, একজন জয়েন্ট ডিরেক্টর আর একজন হচ্ছে গিয়ে ডিরেক্টর। উদিতি টেক্স কেয়ার অফ দ্য মার্কেটিং, আর মিথুন হচ্ছে গিয়ে আপনার সিডিভিএন নামে একটা আছে, ওইটা দেখে, ভেরি ট্যালেন্টেড গাই। তো যাই হোক, ওরা দুইজন প্রথমে যে একদম ওখানে অফিস সেট আপ করে প্রথম 20 জনের টিমটা অনবোর্ড করে, তারপরে হচ্ছে কি আমার কাছে দায়িত্ব আসে, তখন আমরা আর কি ওইটা ওইভাবে বিল্ড করি ওইখানে। অ্যান্ড টেলিসেলস টিমটা ওইখানে আমরা খুবই ভালো কস্ট এফেক্টিভ ওয়েতে শুরু করতে পারি। কিছু প্রবলেম ছিল, অ্যাকসেন্ট নিয়ে চিন্তা ভাবনা ছিল, কিন্তু যশোর অ্যাকসেন্ট ইজ বিউটিফুল, ওইটাতে খুব একটা প্রথম দিকে সমস্যা হয় না। রিসেন্টলি হয়তো কিছু প্রবলেম হয়, কারণ আমরা ক্রিম যতগুলো আছে আর্লি এই মানে স্মার্ট যারা ছিল এদেরকে তো গত 3-4 বছরে স্যাচুরেট করে ফেলছে, 4-5 বছর 6 বছর অ্যাকচুয়ালি। কত বড় টিম এখন ইজ লাইক 750 জনের ওখানে। 750 সো ওই খালি টেলিসেলস টিম না, টেলিসেলসের টিম আছে অ্যারাউন্ড 550, বাকি 200 আপনার ধরেন অ্যাকাউন্টস আছে, সোর্সিং আছে, হ্যাঁ কল সেন্টার আছে, তারপরে এখানে আমাদের কক্সবাজারের যে অপারেশন আছে সেইটাতে একটা অ্যাকাউন্টসের আছে, ইটিএ টিম আছে যারা ডেলিভারি নিয়ে কাজ করে তারা আছে, হ্যাঁ এইরকম মার্কেটিং টিম আছে, কন্টেন্ট টিম আছে, ওই রকম আরো 200 জনের মতো আছে। সো আমরা 18 জন থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা টিমটা বড় করি, প্রথমে 100 জন করি, তারপরে 250 জন করি, তারপর 400 জন করি, এবং এটা প্রত্যেকটাই ডিসিশন নেক্সট লেভেলে যাওয়ার আগে আমরা চিন্তা করছি যে whether it is profitable or not, মানে আরওআইটা যে আছে এটা কি সাস্টেইনেবল কিনা। তখন আমরা যখন দেখছি হ্যাঁ, তখন there was no point of stopping। আর এখানে কমপ্লেইন বা ইসের জন্য যেটা, এইটাও অনেক বড় একটা মিথ, এইটা আমি আমার লাস্ট পডকাস্টে তো খুব ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে কি যে ধরেন বাংলাদেশের আসলে ই কমার্স তো বুঝছি, বাংলাদেশের মানুষ কি রকম সেটাও তো বুঝতে হবে, তারা কি রকমে ইউজ টু সেটাও বুঝতে হবে। মাঝে মাঝে অভ্যাস চেঞ্জ করার জন্য একটু ঠেলাগুতা দেওয়া লাগে, বা একটু বোঝানো লাগে, বা একটু মানে ফোর্স করা লাগে, এটাও বোঝার দরকার। সবাই বাজারে যায় অভ্যস্ত, এখন তারা যে আপনি ই কমার্সে অভ্যস্ত করবেন, তো একটা তো সময় লাগবে, ট্রান্সফরমেশনের একটা সুজি লাগবে। আমার মা যেমন এখনো আমার মাংস অনলাইন থেকে কিনতে দেয় না, মাছ কিনতে দেয় না, কারণ তার ওইখানে মোবাইলে মুরগিওয়ালা মাছওয়ালার নাম্বার সেভ করা আছে, সে ডিসিশন মেকার, এটা তার ডিলাইট
এক্সপেরিয়েন্স একটা, যে মাশাআল্লাহ রাইসা দুইটা বোকা দিবে একটু, এইটাও একটা জিনিস। এইখান থেকে ইজিলি এত সহজে ডিজিটালি আনাটা টাফ। এইখানেই আমরা তখন এই টেলিসেলসটাকে আমরা ইউজ করা শুরু করি, যে ধরেন যারা আর কি আমাদের জেনারেশন, আগের জেনারেশন মুরব্বী যারা আছে তাদেরকে কনভার্ট করা, হাউস ওয়াইফ যারা আছে যারা এত টেক স্যাভি না, বা ওয়াইফ হয়তো, হাজবেন্ড হয়তো বাসায় আছে, অফিসে আছে, ওয়াইফ হয়তো বাসায় আছে, তাকে ফোন করে কনভার্ট করা, এইসব জায়গাটায় আমরা এটাতে ইউজ করি। এবং আরেকটা যেটা ছিল যে মানুষ তো আসলে বাই ডিফল্ট সে তো সারাক্ষণ মানে অর্ডার করার কথা চিন্তা করবে না, অনেক কাজই আছে, সে অনেকখানে ভুলা যায়, তখন তাকে রিমাইন্ডার দেওয়ার জন্য এটা হয়তো। আবার একটা যেহেতু কম্পিটিশন আছে, কম্পিটিশনে অর্ডারটা যাওয়ার আগে আপনি আপনার ইকোসিস্টেমে অর্ডারটা কিভাবে আনবেন এটারও একটা থাকে। সো এটার জন্য আপনার টেলিসেলস ওয়ার্কস এক্সিলেন্ট। টকিং অ্যাবাউট দ্য নয়েজ, এইখানে যেটা হয়, এখানে আমি আরেকটা এসে বলছি যে বাংলাদেশে আপনার এইরকমও আছে যে, যেমন ক্লিকবিডির ফাউন্ডার একবার আমার বলছিল যে ভাই বাংলাদেশের মানুষ এত অ্যাকাউন্ট খুলে কেন। উনি আমার 2007 সালে এটা বলছে। উনি হুমায়ুন ভাই, অনেকেই হয়তো ইন্ডাস্ট্রি চিনে না, হুমায়ুন ভাই ইজ দ্য গাই যার জন্য মানে তারা সবাই হাততালি দেওয়া উচিত তার জন্য। সে হচ্ছে ক্লিকবিডি 2004 সালে শুরু করছিল, দেখেই হয়তো প্রথম ব্রেক থ্রুটা হয়েছে, ওয়াজ দ্য অনলি ক্লাসিফাইড ওয়েব। এখনও বাইচে আছে, কিন্তু উনি গত 7 বছর 8 বছর ধরে ব্যবসায় কোনো ফোকাস নেই। উনি এখন খুবই প্র্যাকটিসিং হয়ে গেছে ইউকেতে, হি ওয়াজ আ ডেভেলপার হিমসেলফ, সে এখন অন্য নিয়ে আসে, আর তার গ্রুপন টুপনে তার শেয়ারও আছে ইউএস এর। সো হি ডাজন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট হিজ লাইক মানে ইনকাম টিনকাম ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, সে তো আমরা বলতো যে ভাই বাংলাদেশের মানুষ এত অ্যাকাউন্ট খুলে কেন। তো আমি বললাম যে কেন, কয় যে ভাই এক একজন 2টা 3টে অ্যাকাউন্ট খুলে, এটার কারণটা কি। তখন আমি যে চালডালে যখন আসি তখন এসে দেখি যে একজনে 11টা অ্যাকাউন্ট আছে। এখন এইটা কেন, এইটা হচ্ছে গিয়ে অফারের জন্য ফার্স্ট সমস্যা হচ্ছে যে হ্যাঁ ফার্স্ট অর্ডারে পাবেন, তারপর আবার মনে করেন যে অনেক সময় ভুলে গেছে, এক সময় ওয়াইফ করছে, আরেক সময় হাজবেন্ড করছে, আরেক সময় বাচ্চার জন্য করছে, আরেক সময় হাজবেন্ডের ফার্স্ট মোবাইল দিয়ে করছে, আরেক সময় ওয়াইফের সেকেন্ড মোবাইল দিয়ে করছে, লগ ইনে ওটিপি আসে দিয়ে দেয়, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু এই যে উনি যে অ্যাকাউন্টটা খুলে ফেলছে, এখন টেলিসেলস থেকে যখন অর্ডার করে তখন আমরা অনেককে অর্ডার করি যারা 1 বছরে অর্ডার করে না, অনেককে করি যারা 1 মাসে অর্ডার করে না। এখন ধরেন একজন 1 বছরে অর্ডার করেন, তাকে আমরা ফোন করলাম, এখন সে বিরক্ত হলো যে ভাই রাখেন তো, আমি অর্ডার করবো না, তার ওই নাম্বারটা আনসাবস্ক্রাইব করা হলো। পরের দিন গেল যে আরেকটা নাম্বার যে 2 বছর ধরে অর্ডার দেয় না, ফোন করছে ওই লোকের কাছে গেছে তার সেকেন্ড সিমে, এখন সে বিরক্ত যে আমি বললাম যে আপনার এটা করেন, বাদ দেন, তারপর ফোন। এখন ওরা তো কনফিউজড যে এইটা তো আমি দেখতেছি যে আনসাবস্ক্রাইব করা না, এইরকম হয়েছে। তারপরে আবার ধরেন আবার আরেকটা গেল, সেগমেন্টে গেল, সেটা হয়তো তার ওয়াইফের, কিন্তু লাস্ট ডেলিভারিটাই তার অ্যাড্রেস যাওয়া, এখন তার কাছে ফোন করছে, তখন তো ফোন তো আমরা ডিফারেন্ট নাম্বারে করতেছি, কিন্তু যাইতেছে তো একই লোকের কাছে। এইটার জন্য কিছু অ্যানোয়েন্স কি হয়, ক্রিয়েট হয়। আর ছোটখাটো কোম্পানি আরেকটা যেটা প্রবলেম হয়, কাস্টমার বেস যদি ছোট হয় তখন ওই যে রিপিট একটা কলের মধ্যে গ্যাপটা একটু কম হয়ে যায়, ফ্রিকোয়েন্সি কম হয়ে যায়। চার্জলে যেমন এখন আমাদের জন্য হারাম ছিল যে 21 দিনের মধ্যে যারা কল পাইছে তারা যাতে না পায়। 1 মাসও ছিল, 45 দিনও ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা গ্যাপ কমানো লাগানো, লোক যখন বাড়ছে, আমার খাদ্য সাইজ যখন ছোট হয়ে গেছে, তখন একটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। তো এর মধ্যে তো যেটা হয়, ফেসবুকে মাগনা পোস্ট দিতে তার কষ্ট লাগে না, মানুষের বিরক্ত হইতেই পারে, কারণ আসলেই স্বাভাবিকভাবে কল আসলে তো একটু বিরক্ত। এখন ধরেন আমরা পডকাস্ট আছে, ফোন আসলে তো বিরক্ত হবো, এটা সত্য। তো এখন বিরক্ত তার প্রত্যেকটা ধরে বোঝা যায় না যে এই বিরক্ত, তখন আমরা আস্তে আস্তে প্যাটার্নটা বোঝার করছি। যারা হয়েছে চালডালে, যেমন এখন ডিএনডি লিস্টের সাইজ 35,000, 10 বছরে 35,000 সাইজ হয়েছে। মানুষজন তারা কি চায়, ফোন চায় না। এবং আমরাও দেখছি যে এক একজন 10 বার 15 বার 20 বার করে, সুপার রেগুলার, এদেরকে জীবনেও আমরা কল করি না, কারণ এরা কল দিবই না। সে এমনিই ডেইলি একটা করে 2টা করে অর্ডার দিচ্ছে, বা 2 দিনে একটা করে অর্ডার দিচ্ছে, তাকে তো দিব না। সো এখন সেগমেন্টও আলাদা করা আছে, প্লাস আপনার এই যে কমপ্লেইন যেগুলো আসে, সেগুলো তো ইজ লাইক পার্সেন্টেজে যদি হিসাব করেন, ইটস লাইক সো লিটিল। কিন্তু এই কথাগুলো তো আমরা ওপেনলি আগে কখনো বলি নাই বা বলা যায় না, কারণ হচ্ছে গিয়ে এই তো ব্যবসার তো সব করা এক্সপোজ করা পসিবল না। মনে করেন ব্র্যান্ড প্রেকটিশনার্স এন্ড আদার্স গ্রুপে মানুষজন কত জ্ঞানের কথা বলতেছে, এই জানে না টানে না, এই হয়েছে সে হয়েছে। আমার কথা হচ্ছে ভাই, একটা কোম্পানি মাসে 50 কোটি টাকা 30 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে, সে কি এতই বোকা যে এই জিনিসটা সে বুঝতেছে না? এখন এটা তো চুপ করে থাকতে হবে, কিছু করার নাই, অ্যানসার দেওয়ার কোনো কিছু নাই। তো যাই হোক, কয়দিন আগে রকমারিতেও ওই সোহাগ ভাইয়েরও একটা ইন্টারভিউ হয়েছে ওয়াসিম ভাইয়ের, তখন সোহাগ ভাই এই কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে আচ্ছা ওয়াসিম ভাই, মানে খুব ভদ্রভাবে, ওয়াসিম ভাই এরকম দাঁড়িয়ে, তখন ওয়াসিম ভাই খুব গোমরা হয়ে বলতেছে যে আচ্ছা ভাই, আমি গত 4-5 বছরে কোনো একটা চ্যানেল যদি আমার বলেন, মার্কেটিং চ্যানেল, যে কনসিস্টেন্টলি পারফর্ম করছে, সেটা টেলিসেলস। এরপর একটা বিশাল হাসি দিয়ে বলছে, এখন আমি কি করব, আমি তো আর এত বড় রেভিনিউটারে কেটে ফেলতে পারি না। এখন কাস্টমাররা অনেকে বিরক্ত হইতে পারে যে বেটা তুই রেভিনিউ পাস, কিন্তু আমার তো কি বিরক্ত হচ্ছে। এখন এখানে জিনিসটা হইতেছে কি, যে যদি প্রপার ওয়েতে তারা কমপ্লেইনও করে, তাইলে জীবনেও কেউ চালালে একটা লোকের অ্যানোয়েন্সে কমপ্লেইন আসলে ওইখানে যে কি তোলপার হয়, এটা আমি জানি। ব্যাক এন্ডে যে কত কিছু, হ্যাঁ কেন গেছে এতদিনের মতো, কেন গেছো, মানে ওদের নাইট মেয়ার টিম লিডার অ্যান্ড ম্যানেজার্স যে একটা কমপ্লেইন আসছে। সো এটা কমপ্লেইন অনেক
স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করা হয়। এই যে টেলিসেলস টিমের আপনার যারা কাজ করতেছে 500+ টিম মেম্বার এখানে কাজ করে, আপনারা কি দেখছেন যে কোন প্যাটার্নের লোকজন বেশি রেজাল্ট নিয়ে আসতে আচ্ছা, পারে? এখানে একটা আমি একটু ক্লারিফাই করি, টেলিসেলস টিমে 500 জন না। এইখানে এখন টেলিসেলস টিমে কমাইছে আমাদের আরেকটা, এখন আমাদেরই বলি কারণ এতজন যেহেতু কাজ করছি আর যেহেতু এখনো ওইটার সাথে কানেক্টেড ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে কি ওইখানে আরেকটা টিম হয়েছে আমি থাকতেই যেটা আমরা বানাইছিলাম, আমি ওইটার নাম দিয়েছিলাম পিকে টিম, মানে পালাবি কোথায়, কাস্টমার কোথায় পালাবি, এইরকম ভাবে একটা টিম দিয়েছিলাম। ওইটার কাজই ছিল যে এরা র্যান্ডমলি কল করবে না বা কোনো করবে না, এরা হচ্ছে এক একজন এজেন্টের এগেনস্টে 100 জন 200 জন করে কাস্টমার ফিক্স থাকে। আচ্ছা। ওরা ওই 100 জন 200 জনের সাথে কাজ করবে এবং ওই কাস্টমাররা অন্য টেলিসেলসের কোনো কাজ পাবে না। এটাকে বলে ক্যাম টিম, কি অ্যাকাউন্ট ম্যানেজারের মতো একটা টিম। টেলকো গুলাতে যেমন থাকে যে স্যার আমি আপনার অ্যাকাউন্ট ম্যানেজার, ও ধরেন একটা কর্পোরেটের অ্যাকাউন্ট ম্যানেজার। সো এরকম ভাবে চাল ডালো প্রিমিয়াম কেয়ার, এটার এখন নাম দেওয়া হয়েছে প্রিমিয়াম কেয়ার নামে একটা টিম আছে। ওই টিমের মেম্বার হচ্ছে 350 জন, যারা ক্লোজড একটা কাস্টমারের সেগমেন্টের সাথে কথা বলে। একজন এজেন্ট 300 জন কাস্টমার সামলা। এইখানে আপনার এখন 300-350 মতো আছে। আর টেলিসেলসে যারা নিউ কোল্ড কলিং বা অ্যাকুইজিশনের জন্য যাদেরকে করা হয় তাদেরকেই মেইনলি টেলিসেলসে করা হয়। আরেকটা যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আমরা বলি এটাকে বলে রেজারাকশন, কবরের মধ্যে ঢুকে গেছে এদেরকে খুঁজে খুঁজে যারা বের করে তাদের আবার টেলিসেলস একটা টিম আছে। এরপর আমাদের আরো টিম আছে, হেলমেট টিম আছে, যে জানে যে এরা বকাবকি করবে তারপরে এদেরকে ফোন করছে, হেলমেট পরেই আপনার কি করে ফোন দেয়, তারপরে অর্ডার হয়। আপনি আমি একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স বলি বাংলাদেশের ফাউন্ডারদের জন্য, এবং কাস্টমাররাও হাসবে অনেকে কারণ তারাও এই জিনিস করে। মনে করেন এক ফোন করছে, ফোন করে সে বকা টকা দিয়ে উল্টায় ফেলাইছে যে জীবনে কোনোদিন করবো না, এই করব সেই করব তোমাদের এই করব, হঠাৎ কইরা রিপোর্ট আসলে আছে যে উনি একটা অর্ডার প্লেস করছে, নিজেই একটা অর্ডার প্লেস করছে। এমনও কাস্টমার আছে যে রাগ হয়ে ওই অ্যাকাউন্ট থেকে না করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্ডার করছে, কারণ তার অর্ডার করা লাগে। সে তো মনে করতেছে যে আমি তো কারো জানাইলাম না, কিন্তু চাল ডাল তো ঠিকই কি বা কোম্পানি কিন্তু ঠিকই বুঝতেছে যে আপনি কি করছেন, অর্ডার করছেন, কারণ আপনার ফ্লোরে আপনার অ্যাড্রেসে ডেলিভার হয়েছে। তো আমাদের এরকম ডেটার অ্যানালিটিক্সের থাকতো, এরা বকা দিছে, এদের মধ্যে থেকে কতজন কনভার্ট হচ্ছে। যারা ফোন রিসিভ করে না তাদের মধ্যে থেকেও 100-150 অর্ডার হয়, কারণ হচ্ছে ওই যে রিমাইন্ডার। ওয়াও, সো ইট রিয়েলি ওয়ার্কস, আই এম টেলিং ইউ। এমনিতে কেউ এত ইনভেস্টমেন্ট আপনার টেলিসেলসে করে না। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমি যেটা বলতে নিছিলাম, যাই হোক আমি এটা ভুলে গেছি। প্রশ্নটা ছিল যে মানে কোনো প্যাটার্ন আছে কিনা, যে প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্নটা মেইন হইলো যে একটাই হচ্ছে যে ভাই আপনার যদি ডিমান্ড থাকে তাহলে দ্যার ইজ নো প্যাটার্ন। তো আপনার লাগবে, ফোন করছে আপনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে দেন। তা আপনি হয়তো বিকালে দিতেন বা কালকে দিতেন বা দিতেনই না, আপনার লাগবে আপনি দিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমাকে আরেকটা গ্রসারি কোম্পানি আছে বাংলাদেশি খুব পরিচিত, বলে দেয় হানি নাটসালা কোম্পানি। তো সে এরা আমার মাঝে মাঝে ফোন দেয় এবং কোইন্সিডেন্টালি মিলা যায় যে আমার হয়তো 2 দিন ধরে আমি চিন্তা করতেছি যে ও ফোন দিলে অর্ডার দিব, আমি লিটারালি ওয়েট করতেছি যে ও ফোন দিলে অর্ডার দিব, এবং ও ফোন দিছে সাথে সাথে ঠাস করে 5,000 টাকার অর্ডার দিছে। ও তো মানে খুশিতে ফোনের মধ্যে লাফাই দিচ্ছে। এরকম হয়, এবং এই যে যারা এই যে লিড গুলা দেয় তারা কিন্তু অনেক প্যাটার্ন বুঝে দেয়। আমরা গ্রোথ টিমে যখন দিতাম, ডেটা অ্যানালিটিক্স টিম থেকে লিড গুলো ওইভাবেই দেয় যে কনজাম্পশনের এটাও যাতে এখন থাকে। এইটা একটা জিনিস, ডিমান্ড থাকলে যে কোনো সময় না। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আপনার হাউস ওয়াইফ, এইটা খুব কনভার্ট হয়, এটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু জায়গা আছে যেমন ধরেন আপনার আমরা দেখছি সেটা হচ্ছে যে আপনার যখন আর কি ডিসকাউন্ট হয় তখন আপনার মনে করেন যে একটা কনভার্সনেরই হয়। তবে যারা আর কি টেক স্যাভি তারা টেলিসেলস আসলে খুব একটা পছন্দ করে না। যে আমি তো অনেকে বলো যারা ভাই আমি কি অশিক্ষিত নাকি, আমার ফোন দিছো কি লেগা, এটা তো আমরা তো সাথে সাথে আমরা কি করে দিই, বাদ দিয়ে দিই, এই আর কি। এন্ড এগেইন আপনি যদি ভ্যালু দিতে পারেন তাইলে হবে। যেমন আমার বাচ্চার জন্য যদি কেউ ফোন করে, তখন আমি যতই ব্যস্ত থাকি আমার বাচ্চার একটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য আমি কি করতে পারি, ওই প্রোডাক্টটা হয়তো বা কি করবো নিবই। ফাউন্ডাররা যারা হচ্ছে বিজনেসকে ধরেন 1 থেকে 10 নিয়ে গেছে আর কি, এখন তারা আরো হচ্ছে স্কেল আপ করতে চায়। সো কি কি ভুলগুলা করে আপনি যদি একটু পয়েন্ট করে করে বলেন, এবং ওখান থেকে বের হয়ে আসার জন্য কি কি করা দরকার, একটু কুইক টিপস টাইপের যদি আমরা জানতে চাই। খুবই ফাস্ট বলি, মানে একদম টপ অফ মাইন্ডে যেগুলো আসে। ফার্স্ট ভুল যেটা করে সেটা হচ্ছে প্ল্যানিং। মানে সে কি এখন গ্রো করার জন্য রেডি কিনা সেটাও অনেকে জানে না, কারণ সে আগে গ্রোথ জানিতে যায় না। সে কিভাবে বুঝবে গ্রোথের জন্য কি লাগে? টাকা লাগে। গ্রোথের জন্য কি লাগে? প্ল্যান লাগে। গ্রোথের জন্য কি লাগে? টিম লাগে। গ্রোথের জন্য কি লাগে? রোড ম্যাপ লাগে। আমি আগামী 3 মাসে কেমনে চলবো, আগামী 6 মাসে কেমনে চলবো, আগামী 12 মাসে কেমনে চলবো, এটা একটা প্ল্যান লাগে। আপনার গ্রোথটা দেওয়ার জন্য আপনার অপারেশনস কি রেডি কিনা, আপনার যে জাম্পটা দিবেন এই জাম্পটা কি কত দ্বিগুণ করার জন্য না 3 গুণ করার জন্য নাকি জাস্ট 20% বাড়ানোর জন্য, এটা একটা প্ল্যান করতে হবে। আপনার এক্সিস্টিং টিম
টিম দিয়ে আপনি নেক্সট গ্রোথ জার্নি শুরু করলে 2 মাস টিকতে পারবেন না 3 মাস টিকতে পারবেন, এরপরে নতুন টিম লাগবে, সেইটা কেমনে বানাবেন? এর জন্য অনেকে হয় শুরু করে তারপর ফুস করে বন্ধ হয়ে যায়, কারণ টিম আর কি করতে পারছেন, নিতে পারছেন, তখন আবার টিম স্কেল করে আবার গ্রোথই করে, একটা হারমোনি থাকে না। সো আপনাকে আগে প্ল্যান করতে হবে যে আমার এই টাকা আছে, এই টাকা দিয়ে আমি 6 মাসে এই করব, আপনার কাস্টমার অ্যাকোয়ার করব, বা আমি গ্রো করব, আমার এইখানে ওয়্যার হাউস বাড়াবো, বা আমার প্রোডাক্ট রেঞ্জ বাড়াবো, আমার ডেলিভারি লোক বাড়াবো, অ্যান্ড আমি মার্কেটিং এত পরিমাণ অর্ডারও আনতে পারবে। অর্ডার না আনতে পারলে অপারেশনের লস, আর অর্ডার যদি বেশি আসে ও সার্ভিস ভালো না হয় তাহলে কাস্টমার এক্সপেন্সের লস, কাস্টমার রিটেনশন কস্ট বাইরে যাবে, অ্যান্ড আপনার কাস্টমার অ্যাকুইজিশন ইজ অলওয়েজ এক্সপেন্সিভ দেন কাস্টমার রিটেনশন। সো মেইন জিনিস হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি প্ল্যানটা ভুল করে না, আই উড সে যে প্ল্যানটা করতে পারে না। সো ইউ নিড টু টক টু পিপল হু হ্যাভ ডান দিস। যেই খেলা খেলে আসে তারা যা বলতে হবে বস এইরকম কি করে না, আপনারা কি বলেন, তখন ও যায় অপারেশন করে, ও দেখবে যে ওর মধ্যে কি সব কিছু ঠিক আছে কিনা, টিম কি ঠিক আছে কিনা, এইচআর কি লোকজন আনতে পারবে কিনা অন ডিমান্ডে, হ্যাঁ মার্কেটিং টিম কি হঠাৎ করে 3 গুণ এক্সপেন্ড বাড়াইতে পারবে কিনা, বাড়াইলে কি অপচয় বেশি হবে না কনভার্সন হবে, হ্যাঁ তারপর কন্টেন্ট টিম যে আছে ও কি ঠিক মতো বানাইতে পারবে, এখানে লাইভ করার লোক আছে কিনা, হ্যাঁ তারপর আপনার ওয়েবসাইট এটা ব্যাক এন্ড কি ঠিক আছে কিনা, প্রেশার কি নিতে, এই জিনিসগুলা ও গ্রোথের যে স্ট্র্যাটেজিস থাকে সে ঘাটায় ওরা বলবে যে হ্যাঁ তুমি এখন কি আছো, মোটামুটি রেডি আছো, তারপরে আপনার এটা করলো। সো 1 নম্বর জিনিস হলো গিয়া যে আপনার একজন এক্সপার্টের সাথে কথা বললে আপনার ই করতে হবে যে আমার জার্নিটা কিরকম হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে আপনার ফাইন্যান্সও এরকম থাকা উচিত, অ্যান্ড আপনার আগে থেকে প্ল্যান করা উচিত যে আমি কতটুক বড় হইতে চাই। 3 নম্বর যেটা হয়েছে যে অপারেশনসের দিকটা ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর জিনিসটা হচ্ছে যে মোটিভেশন টিমের মধ্যে আছে কিনা, হঠাৎ করে কাজ বাইরে গেল টিম কি খুশি হইতেছে না, অনেক টিম মেম্বার খুশি হবে যে আরে আমার কোম্পানি বড় হইতেছে, অনেকে বলবে যে ভাই কাজ তো বেড়ে গেছে, স্যালারি তো বাড়তেছে না। সো এই যে জিনিসটা, এই সিনক্রোনাইজেশনে আপনার জিনিসটা থাকতে হবে। আর একটা জিনিস যেটা হইতেছে সেটা হচ্ছে যে আপনি করার পরে কম্পিটিশনও কিন্তু একটা লাভ দিবে, ওইখানে আপনি আবার এই কিনা যে কম্পিটিশন যদি একটা চাল দেয় সেটারে আপনি আবার নিউট্রালাইজ করতে পারবেন কিনা, আপনাকে আগেই বুঝতে হবে যে আমি যদি এটা করি তাহলে সাথে সাথে ও এটা করবে। এখন আমার পকেটে আছে 2 টাকা, ওর পকেটে আছে 5 টাকা, ও কিন্তু কিছুদিন আবার কি করবে, বার্ন করা শুরু করবে যে আমি যাতে মরে যাই। তখন আবার আমি মাঝে মাঝে কম্পিটিশনে টক্করও দিতে হবে, আবার মাঝে মাঝে চুপচাপ থাকতে হবে। ওরা দেখবেন যে ও উড়ায় ফেলতেছে, ইটস লাইক অ্যামেজিং, আপনার কম্পিটিটর সেল করে উড়ায় ফেলাইতেছে, আপনার কিন্তু স্ট্রং হয়ে থাকবে যে না আমি এইটা লস করে করবো না, যা করবো সাস্টেনেবল গ্রোথ হইতে হবে। সো এরকম মাঝে মাঝে স্ট্রংও থাকতে হবে। আবার মাঝে মাঝে ইউ হ্যাভ টু সেন্ড আউট দ্য মেসেজ টু ইউর কম্পিটিটর যে ভাই তুই করছিস তো কি হয়েছে, আমিও করতেছি। সো এইরকম এইটা ইটস আ ডাইনামিক থিং, এমনি হবে না। এর জন্য আপনার একটা সাথে একটা সঙ্গী বা একজন মেন্টর বা একজন কেউ লাগবে যে আপনারা বলবে হ্যাঁ ঠিক আছে এরকম করো না, এটা বেশি করার দরকার না, এটা করো। কারণ ইয়াং থাকলে ফাউন্ডার অনেক সময় ওভারওয়েলড হয়ে টাকাও খরচ করে ফেলা যায় যে আমি দেখাই দিমু, এই দেখাই দিমু জিনিসটা কিছুটা আপনার টাফনেস থাকতে হবে, আবার ব্যালেন্সও থাকতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা গ্রোথ নিয়ে কথা বললাম, বাট কোনো সময় কিন্তু হচ্ছে আপনার একটু সংকুচিতও করতে হয় অপারেশন, ওই সিগন্যালটা ফাউন্ডাররা কিভাবে বুঝবে? বিশাল বড় একটা জিনিস এইখানে কেন মানে এটারে বলে যে পিছপাও হইতে হয় মাঝে মাঝে। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। চালডাল আমরা ঢাকাতে ছিল, তারপর আমরা 7টা সিটিতে গ্রো করি। 7টা সিটিতে উই ওয়ার লাইক গেটিং লাইক প্রত্যেকটা ধরেন চিটাগাঙে ছিলাম, রাজশাহীতে ছিলাম, খুলনাতে ছিলাম, যশোরে ছিলাম, আপনার সিলেটে ছিলাম, হ্যাঁ এই নারায়ণগঞ্জে ছিলাম, সব জায়গায় ছিলাম। তারপর যেটা হইলো সেটা হচ্ছে যে হঠাৎ করে যে ফান্ডিং ক্রাঞ্চটা আসলো, ওই যে বড় ফান্ডিংটা যে আমাদের ওইখান থেকে আসলো না, তখন আমাদের যেটা করতে হয়েছে যে তখন আমার সাথে আবার আমাদের একটা মানে একটা ছোটখাটো ফাইট বলবো, আমি বলবো যে দোটানা হয়েছে। তখন আমরা বললাম যে এত হাজার হাজার কাস্টমার অ্যাকোয়ার করছি রাজশাহীতে, সিলেটে, হ্যাঁ নারায়ণগঞ্জে, এগুলা যদি এখন বন্ধ করে দিই এই যে খরচটা করছে এটা তো লস। তো তখন ফাউন্ডার হ্যাজ টু টেক দ্যাট। ফাউন্ডার জানে যে ব্যাংকে কত আছে, ফাউন্ডার জানে যে আসলে পারবে কিনা। তখন ফাউন্ডার ওইখানে যেটা হয়েছে আমরা এটাই করছি যে না এখানে প্রত্যেকটা ওয়্যারহাউস যদি 10 লাখ 15 লাখ টাকা করে মাসে লস হচ্ছে, এটা যদি 1 বছর কন্টিনিউ করে আমাদের 4-5 কোটি টাকা বের হয়ে যাবে। সো এইটা এখন আমরা করতে পারবো না, কেন নেক্সট ফান্ডিং আসবে কিনা সেটাও আমরা জানি না। সো তখন যেটা করতে হয়েছে যে উই হ্যাড টু টেক আ ব্যাক ফুট, যে না এখনো আসলে ওইখানে পেনিট্রেশন ইন্টারনেটে এত হয় না, অর্ডার প্রফিটেবলের জন্য লাগবে 400-450, কিন্তু অর্ডার হচ্ছে 200-250 ইটসেলফ ইজ অনেক বড় অর্ডার একটা শহরে। অনেকের তো দিনেও মানে 200 অর্ডার হয় না পুরো বাংলাদেশে, তাদের ওখানে একটা সিটিতেই 200-250, কিন্তু তারপর ওইটা ওয়াজ নট প্রফিটেবল। তখন উই হ্যাড টু টেক আ ডিসিশন যে না ঠিক আছে লেটস টেক আ ব্যাকফুট। আবার যদি কখনো মানুষ শিক্ষিত হয়, টাকা পয়সা আসে এই হয়, তখন আমরা আবার হয়তো করবো। এখানে বাংলাদেশে যেটা সমস্যা হয়েছে, যেটা সবসময় ওয়াসিম ভাই এবং সব জায়গায় বলে এবং যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে বিক্রয় এবং দারাজকে অপছন্দ করলেও এরা কিন্তু একটা বিশাল বড় মাইলস্টোন করছে। বিক্রয় যখন আসছে তখন হিউজ স্পেন্ড করছে, মার্কেট একটা পেনিট্রেশন হয়েছে। দারাজ যখন আসছে করছে কাস্টমার, হ্যাঁ হিউজ এডুকেট করছে। দারাজ ওয়াজ মানে এক্সট্রিমলি আপনার মানে আপনার তখন ছিল অ্যাগ্রেসিভ ছিল, তখন এতে কিন্তু একদম কর্নার পণ্য হচ্ছে।
আরেকটা নাম আমি ইচ্ছা করে নিব না, হ্যাঁ, যে ব্র্যান্ড গায়েব হয়ে গেছে, কিন্তু তাদেরও আমি বলবো যে একটা ক্রেডিট আছে যে ই কমার্সের মানুষজন কি বোঝে না, ই কমার্স কি বোঝে না, কিন্তু ওই ব্র্যান্ডটার নাম এখনো মনে রাখছে, ইচ্ছা করে আমি বললাম না আর কি, হ্যাঁ, ডিসকারেজ করলাম ইচ্ছা করে, হ্যাঁ, যাই হোক। তো এইটাই আর কি। সো মানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মাঝে মাঝে ব্যাকফুট আপনার নিতে হবে, এবং এটা বেশিরভাগ কোম্পানি নিচ্ছে, যে সিচুয়েশন উপরেই করেন যে না ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এখন যে কনসালটেন্সি দিচ্ছি, আমি যে এই কোম্পানিগুলোতে দিচ্ছি, এর মধ্যে দুই একটা কোম্পানি আছে যে ওরা প্রথমে মনে করছে যে হ্যাঁ ঠিক আছে আমরা এখন একটা জাম্প দিব, আমি যখন ঢুকলাম, ঢুকে দেখি যে না এত ইঞ্জিনই রেডি নেই, হ্যাঁ, তখন দে ওয়ার পেইং মি মানি, তখন যেটা হয়েছে যে তখন বললাম যে না দে আর নট রেডি কি ফর দ্য জাম্প, এবং তারাও রিয়েলাইজ করে যে হ্যাঁ ইন্টারনাল টিমের সাথে আপনার একটা কি হচ্ছে না, ওইভাবে কোপ আপ হচ্ছে না। সো দিস ইজ দ্য বিউটি, ওইখানে বুঝতে হবে এবং রাইট টাইমে আবার কি করতে হবে, ব্যাকফুটও নিতে হবে। ধরেন আপনাকে যদি হচ্ছে আমি বলি যে ভাই আপনি 3টা বিজনেস চুজ করেন, আমার হচ্ছে 1,00,000 টাকা আছে, টকিং অ্যাবাউট 1,00,000 টাকা থাকলে কি ব্যবসা করা উচিত আমারে যদি বলেন, তাইলে আমি তো বলবো যে 1,00,000 টাকা থাকলে আমি আমার নিজের স্কিলের উপরে ইনভেস্ট করব, যে আমি এটা শিখবো, এইটা শেখার জন্য আমি আমার 1,00,000 টাকাটা বা 50,000 টাকাটা কি করবো, ইনভেস্ট করবো, আর বাকি 50,000 টাকা দিয়েও মনে করেন যে আমি আরো কিছু শিখবো, হ্যাঁ, এটা হলো গিয়ে মেইন জিনিস, সবচেয়ে আগে হলো গিয়ে স্কিল ডেভেলপমেন্টটা করা। আর তা এখন ধরেন যে আপনি বললেন যে ভাই 1,00,000 টাকা খরচ করছি, স্কিলও শিখছি, এখন কি করবো, এখন আপনি সবচেয়ে আগে দেখেন যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু, ভাই, ব্রাদার এর মধ্যে কেউ সোর্সিং এ আপনারা হেল্প করতে পারে কিনা, যে প্রোডাক্ট ফাইন্ডিংস এর জন্য। প্রোডাক্ট ফাইন্ডিংস এর মেইনই কি, মেইন হচ্ছে একটা হলো মার্কেট টুকটাক ডিমান্ড আছে ভালো, আর একটা হচ্ছে যে প্রফিট আছে। প্রফিট মার্জিনটা ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রফিট মার্জিনটা থাকলে বলে না অনেক সময় যে কেনায় জেতা, ওইটা যদি আপনি এনশিওর করতে পারেন যে আপনার মার্জিন আছে, তখন অনেক এক্সপেরিমেন্ট করা যায়, অনেক ই করা যায়, হ্যাঁ, আপনার মানে সেল কম হইলেও আপনার মনে করেন যে দিন শেষে আপনার একটা ই করা যায়। সো ওই রকম আপনি একটা ভালো সোর্সিং খুঁজে যেটা প্রফিট মার্জিন আছে, এবং যেটা আপনি ধরেন আজকে 50টা করলে, কালকে 100টা করলে, তারপর 200টা করলে, 300টা করলেও সাপ্লাই চেনটা আপনার স্মুথ থাকবে, সেই রকম একটা ব্যবসা আপনার কি করা উচিত। এইটা হলো গিয়ে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে কি, এখন সবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে, আর আমি এটা আসলে খুব বেশি এনকারেজ করব না, কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং আপনি যদি মার্কেটিং শেখা থাকে, তাহলে ছোটখাটো এফ কমার্স অনেকেই আছে যারা এই বুস্টিং টুস্টিং এগুলো কিছু বুঝে না, তাদেরকে টুকটাক দিয়ে আপনার হাতটা পাকাইতে পারেন, হ্যাঁ, যে আমি আমার ছোট্ট একটা নিজের একটা সোলো 1 পার্সন এজেন্সি আমি একটা করে ওদেরকে শিখালাম, আমিও শিখতেছি, ওদেরকেও শিখালাম, তখন কাস্টমারের সাথে ওইভাবে কথা বলেও আপনি জিনিসপত্র করতে পারবেন। এখান থেকেও অনেকেই কাজ করতেছে। ওকে ভাইয়া, মানে যারা বিজনেস শুরু করে, হ্যাঁ, তারা একটা মেজর জায়গায় ভুল করে, নিশ সিলেকশন, মানে কোন অডিয়েন্সের জন্য তারা আসলে সার্ভ করতেছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভুল নিশ সিলেক্ট করার ফলে বিজনেসটা আসলে ওইভাবে গ্রো করে না, বাট অনেকে আসলে জানেই না যে নিশ, যে এটা প্রপার নিশ কিনা, বুঝতে পারে না। এই ক্ষেত্রে আসলে কিভাবে তারা বুঝতে পারবে? মানে আপনার জিনিসটা একটু কমপ্লেক্স, মানে এত সহজে দিছে ভাই, নিশ সিলেক্ট জিনিসটা কি, মানে এখন সবাই বলে যে যত নিশের ব্যবসা করবেন তত প্রফিট। এখন এই নিশ জিনিসটা কি, নিশ জিনিসটা হচ্ছে যে যেটা নিয়ে কামড়া কামড়ি নেই, বাংলা ভাষায় কামড়া কামড়ি কম, সেইটা নিয়ে আপনি কাজ করেন, বা একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে করেন। মানে আমি একটা ওয়েবসাইট খুলে 50টা প্রোডাক্ট, 50 ধরনের টয়লেট পেপারও আছে, আবার আপনার মনে করেন গ্রসারির মতো না হলেও মনে করেন যে আপনার খাবারও আছে, আবার মোরিঙ্গা পাউডারও আছে, আবার আপনার ওই যে হাত কাটলে ব্যান্ডেড লাগায় সেটাও আছে, আবার মাথা ব্যথার ওষুধও আছে। এত 14 ধরনের ই হলে যেটা হয়, মানুষের বুঝাইতেই আপনার মনে করেন যে অনেক সময় চলে যায়। এর চেয়ে যদি আপনি কম প্রোডাক্ট নিয়ে 2-3টা প্রোডাক্ট নিয়ে, স্পেসিফিক টাইপের একটা প্রোডাক্ট নিয়ে ওইটাতে ফোকাস করেন, মানুষের বুঝতে সুবিধা হয়। আর যদি প্রোডাক্টগুলো মার্জিন থাকে, তাইলে আপনি মার্কেটিংও খরচ করতে পারেন, এবং কাস্টমার আপনার পাওয়াটা রিলেটিভলি ইজিয়ার হয়, কারণ আপনি ফোকাস করতেছেন একটা জিনিসের উপরে। মার্কেটিং এরও ফেসবুকে ধরেন 10টার বদলে একটা অ্যাড দিয়ে লঞ্চ করা হয়ে যেতেছে, 10টা অ্যাডের খরচ হচ্ছে, একটা অ্যাডে দিলেই হচ্ছে। ক্যাটাগরি আজকে ফোকাস করা লাগবে, আজকে ওই প্রোডাক্ট ফোকাস করা লাগবে, এত চিন্তা করা লাগতেছে না। সো ওই রকম ভাবে নিশটা নিয়ে কাজ করে সুবিধা। আরেকটা হচ্ছে যে আপনার একটু নলেজ থাকা লাগে, খালি তো খাবারের কথা বললে হবে না, আপনার তো অন্য ব্যবসাও হইতে পারে। যে কথার কথা যে আপনি হয়তো অনেকে আছে, আমি রিসেন্টলি দেখতেছি যে পানির পাম্প অটোমেট করা, যে পানির পাম্প যে বন্ধ হয়ে যাবে, এইটারও একটা নিশ ব্যবসা আছে, বুঝছেন। তারপর আবার এই যে সেবার মতো, যে সেবার এক্সচেঞ্জের মতো, এখন সেবা তো সব সার্ভিস করতেছে, কেউ খালি এসি ক্লিনই করে যাচ্ছে, সেটাও কিন্তু তার একটা কি ব্যবসা। আবার এখন মনে করেন যে কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোনটা পারবেন, 2 নম্বর জিনিস হচ্ছে আপনার সোর্সিং কোনটায় ভালো, 3 নম্বর জিনিস হচ্ছে এটাতে একটা মোটামুটি লেভেলের অফ কাস্টমার্স আছে, সেইটা আপনার এনশিওর হইতে হবে। আরেকটা হচ্ছে কি, এটাতে প্রফিট মার্জিন
মার্জিন থাকতে হবে। মানে মার্জিন যদি থাকে তাহলে অনেকটাই সেফার ব্যবসা করাটা। যদি মার্জিন থাকে, আপনি ধরেন একটা ব্যবসায় মানে সেল জেনারেট করতে পারলেন না, তাহলে আপনার লস হলো না, আপনি আরেকটা ব্যবসায় গেলেন যে ঠিক আছে কম মার্জিন আছে, সেল বেশি আছে, আমি ওভারঅল একটা করতে পারবো। মার্জিনটা থাকলে যেটা হয়, আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, শেখার জন্য একটু সময় দিতে পারবেন, বিজনেস একটু সেটেল ডাউন হওয়ার জন্য সেটা করতে পারবেন। আর আপনার জন্য কোন নিশ সেটা আপনি ছাড়া কেউ বাই করতে পারবে না। হ্যাঁ, আর পারবে আরেকজন যদি বুঝায় দেয়, তখন সেটা আপনি যেটা করতে হবে ওখানে মেহনত করে আপনার কিছু ওখান থেকে রেজাল্ট তুইলা নিয়ে আসতে হবে। নিশ বলতেই মেইন হলো মার্জিন, সবাই নিশের কথা বলেই হলো মার্জিনের জন্য, যে প্রফিট করতে পারবে। হচ্ছে বাংলাদেশ থেকে খুব বেশি গ্লোবাল জায়ান্ট কোম্পানি তৈরি হয় না, আপনি তো গ্রোথ নিয়ে কাজ করেন। খুব বেশি না, হয় না বললেই চলে, হ্যাঁ খুবই কম। বাট আপনার স্ক্যান্ডিনেভিয়ান ছোট ছোট কান্ট্রি, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু বেশ কিছু আপনার গ্লোবাল কোম্পানি তৈরি হয়েছে, ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে। সো এই জিনিসটা আসলে কেন হয়? এইটা আসলে আমি তো রাইট পারসন কিনা জানি না অ্যান্সার করা, বাট আমি যেটা দেখছি এটাতে যেটা হয় সেটা হচ্ছে আসলে বাংলাদেশে ব্যবসা করাটা একটু টাফ। মানে বাংলাদেশে ব্যবসা করাটা একটু টাফ, ইকোসিস্টেমটা এখনো ওই রকম কি হয় না, রেডি না। ওই যে বড় বড় কনভেনশনাল যেগুলো ব্যবসায়ী, তারা ধরেন 20 বছর 30 বছর ধরে করছে, ওই একটা ব্যবসার চালু ছিল, তারা করতে পারছে, যারা তারাও কষ্ট করছে, কিন্তু তারা ধরেন টিকে গেছে, তাদের এখন আর কোনো সাপোর্ট কি দরকার নেই, তারা নিজেদের সাপোর্ট বানায় নেয়। অ্যান্ড গভর্নমেন্ট বা বাই ডিফল্ট যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বানায় সেগুলো ওই ব্যবসাকেই কি করে বানায়, কমার্সে সাপোর্ট দেওয়ার জন্য তো খুব একটা ওইরকম ইনিশিয়েটিভ হয় না। সো এই ইনিশিয়েটিভগুলো যখন হবে, যখন আমরাই আরও সাহস নিয়ে কাজ করবো এবং আমাদের দেখা দেখি যখন অনেক লোক আসবে, তখন অটোমেটিক্যালি ইকোসিস্টেমটা আপনার ওইরকম বিল্ড হবে এবং ম্যাচিউর হলে তখন আপনার হবে। এছাড়া ইন্টারনেট পেনিট্রেশন একটা বিশাল বড় জিনিস। হ্যাঁ, ইন্টারনেট পেনিট্রেশনটা ইজ আ মাস্ট। ইন্টারনেট পেনিট্রেশনটা যত বাড়বে তত আপনার অটোমেটিক্যালি সব কিছু অটো হয়ে যাবে। পেমেন্ট সিস্টেমটা একটা বড় বাধা। হ্যাঁ, পেমেন্ট সিস্টেমটা এখনো ওই রকম ভাবেই হয় না, বাট আই থিঙ্ক ইট ইজ ভেরি আর্লি স্টেজ। আমাদের এখানে হয়তো আরো কিছুদিন সময় লাগবে, অ্যান্ড ইট ইজ নর্মাল। আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে যে আমি যেটা একটু আগে বলতেছিলাম কিন্তু সামহাও মিস করে গেছি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ধরেন একটা ফ্লিপকার্ট ছিল, ইন্ডিয়াতে অ্যামাজন হিউজ অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করছে। হ্যাঁ, আপনার এই যে বিঙ্কিট টিঙ্কিট যেগুলো আসছে, আপনার এই জেপটো টেপটো, এরা যে এই পরিমাণ টাকা ইকোসিস্টেমে ইনভেস্ট করছে, মানে ইকোসিস্টেম দাঁড়ায় গেছে, ই কমার্স পেনিট্রেশন বাইরে গেছে, ইউজার বাইরে গেছে, আপনার এখন সব কিছু কি হচ্ছে গিয়ে স্মুথ হচ্ছে। ওইখানে প্রফিটেবল হচ্ছে নাকি ওইটা পরের কথা। আমাদের এখানে তো ইনফ্রাস্ট্রাকচারে কতজন ইনভেস্ট করছে, ঠিক আছে, এক কোর্সের দ্বারা আরেকটা কোম্পানি করছিল। আর এখন মনে করেন একটা বড় সবচেয়ে ভালো খুশির খবর যেটা বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের লজিস্টিক্সটা অনেক কি করছে, ইমপ্রুভ করছে। কেউ আর চিন্তা করে না যে ঢাকার বাইরে কেমনে অর্ডার দিব। একটা সময় তো অনেক স্ট্রাগল করতে হইতো, আমরা নিজেরাই করছি। আমরা যেমন নিজেদের ডেলিভারি জায়ান্সি ব্র্যান্ডটা যখন লঞ্চ করি, তখন যখন ডেলিভারি দিচ্ছিলাম, তখন দেখছি ডেলিভারি ম্যান পাওয়া যায় না, এবং তখন দেখলাম যে অনেক কমার্স এই প্রবলেম। তখন আমরা ডেলিভারি কোম্পানি খুলে বসলাম যে নিজেদেরটা স্মুথলি দিব, তারপরে যা ব্যান্ডউইথ থাকবে সেটাতে মানুষেরটা দিব। এই আচ্ছা হ্যাঁ, আমরা তো বিজনেস নিয়ে কথা বললাম, উদ্যোক্তারা কিভাবে স্কেল করবে সেটা নিয়ে কথা বললাম, কিন্তু বিজনেস শুরু করা এটা একটা হিউজ চ্যালেঞ্জ, এবং এখানে আসলে ফ্যামিলির অনেক ক্ষেত্রে বাধা থাকে, অনেক ক্ষেত্রে আপনার ইকোসিস্টেমের সাপোর্ট থাকে না। আপনি যেহেতু নিজে উদ্যোক্তা, আপনার অনেকগুলো ভেঞ্চার ছিল এবং আপনি এখন উদ্যোক্তাদের সাপোর্ট দিচ্ছেন, ওই ক্ষেত্রে এই বিষয়টা যদি একটু টাচ করেন যে কিভাবে আসলে উদ্যোক্তাদের যে মাইন্ডসেট আছে, এই মাইন্ডসেটটা কিভাবে তারা ধরে রাখবে, কিভাবে তারা মোটিভেটেড থাকবে, অথবা যে চ্যালেঞ্জগুলো আসে এটা কিভাবে তারা আসলে ডিল করবে। মানে এইটা আসলে মানে এভার গ্রোয়িং চ্যালেঞ্জ, এবং যেই স্টেজে আপনি উদ্যোক্তা শুরু করবেন সবসময় আপনার চ্যালেঞ্জ থাকবে। মানে সবার আগে উদ্যোক্তা হইতে, ভাই উদ্যোক্তা এক জিনিস, ব্যবসায়ী আরেকটু মনে হয় আমার ডিফারেন্ট আর কি, দুইটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। উদ্যোক্তার সোজা কথা হচ্ছে যে উদ্যোক্তার প্রচুর পরিমাণে খাটতে হবে, এন্ড তার মধ্যে একটা পোকা থাকতে হবে যে না আমি এই জিনিসটা করবো, জেদ থাকতে হবে, বা তার মধ্যে একটা চরম ইন্সপিরেশন থাকতে হবে যে উনি করতে পারছে বা এই লোকটা করতেছে, আমিও করব, আমি প্রবলেম করবো, আমি সলভ করবো, হাতে ধৈর্য করে প্রবলেমটা সলভ করবো, এই জেদটা থাকতে হবে। অ্যান্ড কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে যে আমি এটা দাঁড়া করাবো। মানে আমি খালি 9 to 5 চাকরি করে স্যালারি নিবো না, এটা আমার ভালো লাগে না। আর উদ্যোক্তা সবসময় বেশিরভাগ যেটার থেকে আসে এটা হলো ফ্রিডম, যে হ্যাঁ আমি ফ্রিডম চাই, মানে আমি নিজে কিছু একটা করবো, আমি ফ্রিডম চাই, ওইটা এই ফ্রিডমের ক্ষুধাটা থাকতে হবে। হ্যাঁ, তারপরে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তার একটা জেদ থাকতে হবে, তার প্যাশন থাকতে হবে যে আমি এই জিনিসটা করবো। অ্যান্ড অবশ্যই তাদের গাইডেন্সের মতো করে যদি কেউ থাকে, বড় ভাই হোক, ইন্ডাস্ট্রির হোক, মেন্টর হোক, এই হোক, তারা যদি থাকে তার একটা সুবিধা হয়। আর উদ্যোক্তাদের শুরু করার আগেই চিন্তা রাখতে হবে যে এটা কিন্তু আরামের জায়গা না, তবে হ্যাঁ স্বাধীনতা আপনি পাবেন, আনলিমিটেড স্বাধীনতা পাবেন। এখন ওইটা আপনি এনজয় করবেন কিনা সেটাও একটা জিনিস। আর এখানে কিন্তু চাকরি যারা করে তাদের চেয়েও বেশি করতে হবে, কারণ আপনি উদ্যোক্তা হইলে আপনার এমপ্লয়িরা মাস শেষে স্যালারি দিতেই হবে আপনার। এখন এটা ব্যবসা হোক না হোক, এখন আপনার এমপ্লয়িরা কীভাবে মোটিভেট করে আউটপুট নিয়ে স্যালারি উঠাবেন সেটা আপনার ব্যাপার।
সো এই ম্যানেজমেন্টের জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে যে আমার এই প্যারাগুলো কি করতে হবে, সহ্য করতে হবে, এবং আমি এটা করব, অসুবিধা নাই, বিকজ তাইলে আমি ফিউচারে আমি কি করবো, ফ্রিডম পাবো, আমার বাচ্চাদের সাথে আমি বেশি টাইম দিতে পারবো, আমার ফ্যামিলিরে আমি বেশি টাইম দিতে পারবো। প্রথমে হয়তো পারবো না, এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে উদ্যোক্তা আমি ধৈর্য দিতেছি যে একটু বয়স্ক উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা ঠিক আছে, তাদের যারা শুরু করে ফেলছে তাদের আমি বলবো যে লাইফ পার্টনার খুবই কেয়ারফুলি করতে হবে, এবং দিস ইজ সুপার সিরিয়াস ম্যাটেরিয়াল। আপনার যে লাইফ পার্টনার আছে সেই যদি তার ফ্যামিলিতে যদি সবাই চাকরিজীবী হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনি যখন উদ্যোক্তা করতে যাবেন সে সারা রকম সমস্যা দেখবে, এর মধ্যে এইটা হয়েছে তো ওইটা নাই তো এইটা তো ভালো না, মানে কমফোর্টেবল স্মুথনেস যখন চাকরিজীবীরা তো দেখে এরকম ফ্ল্যাট, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে মাস শেষে গেছে ঘুষি, আর এই উদ্যোক্তা তো হলে এইরকম রোলার কোস্টার, ওই রকম মাইন্ডসেটের কারণে নিতে পারলে ভালো আপনার যদি উদ্যোক্তা যদি হইতে চান, আর না হলে টাফ হবে। বাট তারপরও ধরেন আমি যেমন উদ্যোক্তা হইছি এখন আমার আবার কিছু চ্যালেঞ্জ আছে। এখন আমার বাসার অনেকের হয়তো মনে হইতে পারে যে হ্যাঁ আরে এত বড় বড় কোম্পানিতে কাজ করছে, মাস শেষে স্যালারি আসতো, কোনো কথা নেই, কোনো ঝামেলার কাম নেই। এখন তো দেখি যে রাত দিন কাজ করতে হইতেছে, এখন আমি এটা এনজয় করতেছি, আমার ফ্যামিলি মেম্বার নাও করতে পারে। সো মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারকে বুঝাইতেও হবে, আবার মাঝে মাঝে স্ট্রং হইতে হবে যে না আমি এটা করব, কারণ সবাই তো সবসময় বুঝবে না, আপনি বুঝবেন। আমি যেমন এখন এই যুদ্ধটা করতেছি, আমি এখন এটা সাকসেস হবো না ফেল হবো জানি না, আমি চেষ্টা করে যাব, কিন্তু আমি চাইতেছি কিসের জন্য, কারণ হচ্ছে আমি এখন 45, খুব বেশি দিন হয়তো এনার্জি নাও থাকতে পারে, আমার বাচ্চারা আছে, ফ্যামিলি আছে, তাদের জন্য আমি একটা স্টেবল কিছু করতে চাই যে হ্যাঁ অটো থাকবে, দরকার হলে আমি আবার জবে যাব এবং বড় একটা কোম্পানি আরো বড় করব, কিন্তু তার আগে আমি আমার আরেকটা প্যাসিভ ইনকাম বা আরেকটা অটোনমাস ইঞ্জিন বানাইতে চাই, যে আমি ওইখানে যদি সিঙ্গেল পয়েন্ট অফ ফেড হওয়া যাবে না, রেভিনিউটা যদি ওইখানে বন্ধ হয় তাহলে যাতে আমার অন্যদিকে কি আসে রেভিনিউ। দিস ইজ দ্য থিং। গ্রেট। এরকম কিছু বইয়ের নাম বলতে পারেন যেটা আপনাকে পার্সোনালি যে বিজনেস বিল্ড আপ করতে হেল্প করেছে এবং ফাউন্ডারদের পড়া উচিত? খুব কম লোকই আছে যার পছন্দের বই নাই। হ্যাঁ, আপনিও জিজ্ঞাসা করতেছেন এখন আমার কি পছন্দের বই আছে, হ্যাঁ আছে, কিন্তু আমি কি খুব বই পড়ি না, আমি খুবই কম বই পড়ি। হ্যাঁ, এইটা হয়তো আমার সাকসেসের জন্য একটা হয়ে আছে যে নেক্সট লেভেলে আমি হয়তো বই পড়া শুরু করলেই যাইতে পারবো। কিন্তু আমি যেটা করি যেটা হচ্ছে বই পড়ে যারা বড় হয়েছে তাদেরকে আমি দেখি, মানে হচ্ছে একটা লোক সে যে ধরেন বছরে 50টা বই পড়ে বা 30টা বই পড়ে, সেই লোকের সাথে হয়তো ধরেন আমি 2 বছর কাজ করছি, তার যা শেখার তার কাছ থেকে আমি সবকিছু নিয়ে নিছি। আমি আবার লেয়ারটা একটু উপরে, মানে বই পড়ে পড়ে যে আমি শিখছি তা না, কিন্তু বই পড়ে যারা শিখছে তাদের সাথে কাজ করে আবার আমি শিখছি। আর একটা জিনিস যেটা হইতেছে যে এখানে কে জানি বলতেছিল সেদিন, এটা ওনার সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় না, হয় না, কিন্তু আপনাদের এখানেই আসলে আমি জানি না, রাজীব ভাই ওই যে সেলস এর নিয়ে যে সবসময় কথা বলে, মজা করে কথা বলে, উনি কোন একটা ইসের মধ্যে বাহার বাইরেই মনে হয় বলতেছিল, উনি হয়তো এটা শুনলে মজা পাবে, কারণ এইভাবেই তো কথা শুনে শুনে মানুষ শিখে। তো উনি বলতেছিল যে এক জায়গায় বলতেছিল যে বই পড়াটা খুব দরকার, মানে আমি বলবো যে পড়তে হবে হবে হবে, উনি এইভাবে বলতেছিল। তখন আমি হাসতেছিলাম যে আসলে আমিও এটা টিজি, মানে ওনার কথাটা, আমারও বই পড়াটা উচিত। আমি সংবাদপত্র খুব কম পড়ি, ডিজিটাল স্ক্রিনেও খুব কম পড়ি, আমি খালি হোয়াটসঅ্যাপে বেশি পড়ি, সামারি টামারি যেগুলো থাকে। আর ইউটিউব, এখন বই যদি নাও পড়েন তাইলে আপনি বই পড়ে যারা এক্সপার্ট হয়েছে ট্রেনিং করেন, এটাও একটা বড় জিনিস। 10টা বইয়ে যা শিখবেন একটা 1 ঘন্টার ট্রেনার, মোটামুটি লেভেলের ট্রেনার হলে 1 ঘন্টা আপনি তার কাছ থেকে শিখতে পারবেন, সে সারা জীবন ওইটা শিখছে। আমার পছন্দের আসলে বই খুব কম আছে, হ্যাঁ পছন্দের বই কম আছে, আমার পছন্দের লোকজন আছে, তাদের কথা আমি শুনি, এদেরকে আপনি শুনতে পারেন। হ্যাঁ, যেমন আপনার বাংলাদেশি ওয়াসিম ভাইয়ের আসলে কত কন্টেন্ট নাই, হ্যাঁ আপনি সোহাগ ভাইয়ের কন্টেন্ট কিছু শুনতে পারেন, আমি যদি খুব শুনি না, কিন্তু কিছু যখন শুনি তখন এইরকম লোকদের শুনি। হ্যাঁ, তারপর রাইসুল ভাইয়ের কিছু ভিডিও আছে, পডকাস্টগুলো আছে, সেটা শুনে। নাফিজ আসার পরে নাফিজের একটা সুবিধা হয়েছে যে আমি যখন আর কি ফ্রি থাকি মাঝে মাঝে পডকাস্টগুলো দেখি, যারা মনে হয় যে এ কিছু করছে বা এ পারছে তাদের পডকাস্টগুলো দিই। তাইলে যেটা হয় যে এখন আপনার ইস্যুও দেখলাম যে অনেক পডকাস্টের টাইটেল দিচ্ছেন যে এত ঘন্টা এত বছরের এক্সপিরিয়েন্স এত মিনিটে। তো আমার রিসেন্ট পডকাস্টারও দেখলাম তন্ময় সেদিন আপনার এডিট করে দিচ্ছে যে 20 বছরেরটা 100 মিনিটে। এইগুলা আপনার দেখা উচিত, বিকজ আমি বলবো যে আমি আজকে আপনার সাথে যা বলতেছি এটা তো আমার 20 বছর আমি যত কিছু করছি সবকিছু সামারি। তো এই পডকাস্টগুলো আমার মনে হয় এখন নতুন ভার্সন অফ বই ক্যান বি আ পডকাস্ট। তারপরও ফিজিক্যাল বই মাঝে মাঝে পড়েন, এইটা নট ফর লার্নিং অনলি, এটা হচ্ছে আপনার ব্রেইনের ওয়েভগুলার একটু শান্ত রাখা, আপনার কামনেস আপনার মধ্যে নিয়ে আসা, ডিজিটালে যে স্ক্রিনের প্রতি ডিপেন্ডেন্স অ্যাডিকশনটা হচ্ছে এইটার থেকে দূরে থাকা, এর জন্য আপনার মাঝে মাঝে বই পড়া উচিত। ঠিক আছে, খালি ব্যবসার জন্যই বই না, মাঝে মাঝে কবিতার বইও পড়েন, কোরআন শরীফ পড়েন, হাদিসের বই পড়েন, অনেক রকমের বই আছে, এগুলা পড়া উচিত। সো সরি আমি আমার পছন্দের বইয়ের নাম আপনাকে দিতে পারলাম না ভাই, মানে প্রত্যেকের লার্নিং সোর্স তো একরকম হবে না। এক্স্যাক্টলি কেউ মানুষ ক্লিয়ার করলাম, মানে আমার মতো যারা আছে তারা যদি আবার গিল্টি ফিল না করে, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম। ভাইয়া, তো আমরা তো র‍্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকবো, তার আগে হচ্ছে আপনি এখন যে ভেঞ্চারটা নিয়ে কাজ করছেন, নেক্সট লিডার, এইটা নিয়ে যদি
একটু আইডিয়া দেন। হ্যাঁ, যে সো নেক্সট লিডার্স এটা আমার লেটেস্ট ভেঞ্চার। এইটা আসলে মানে আমরা এই যে গত 10-12 বছরে যে আমি কাজ করছি বিভিন্ন স্টার্টআপের সাথে, আমার নিজের ভেঞ্চার প্লাস চাল সেবাতে কাজ করছি, এটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমাদের এক্সপার্টিসটা হচ্ছে সেল জেনারেট করা অ্যান্ড কাস্টমার অ্যাকোয়ার করা। ওকে, আমাদের বলতে আমার সাথে যারা কাজ করেছে, এবং এইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষই সাফার করে বিজনেসের সেলস নাই অ্যান্ড আপনার কাস্টমার নাই। কাস্টমার না থাকলে সেলস কি হয়ে থাকবে? সো আমরা তখন সেটা চিন্তা করলাম, এবং মানুষজন ব্যবসায় এসে আটকায় যায় যে 5 লাখ টাকার উপরে উঠতে পারতেছে না, 50 লাখ টাকার উপরে উঠতে পারতেছে না, 1 কোটি টাকার উপরে উঠতে পারতেছে। এই যে যেখানে আটকায় যায় এবং সে এক্সপার্টটা খুঁজে পায় না, ইন্ডাস্ট্রি কারে জিজ্ঞাসা করবে সেটা পায় না, কারণ কেউ আগে ওই বড় ব্যবসা করছে এরকম লোকই যে খুব বেশি আছে তাও না। এবং কনভেনশনালি যারা করছে তাদেরকে তো রিচ করতে পারে না, আবার যারা এফ কমার্স বর্ণনা আছে। তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কোম্পানি ফর্ম করি, যেহেতু একটা নতুন করতে চাচ্ছি, যে নিজেদের কিছু একটা করার চেষ্টা করছে, এবং আমার সাথে যারা কাজ করছে 7-8 বছর তারাই আবার আমার এখানে কো ফাউন্ডার হয়েছে, এবং আমি তো ওদেরকে ওয়েলকাম করছি যে আমরা আসো একসাথে, মানে ওরাও ফ্রিডম চায় নিজের কিছু করতে যায়। তখন আমরা যেটা করলাম, এই গ্রোথ এজেন্সিটা আমরা করলাম যে আমরা যেসব ব্যবসাগুলো আপনি ধরেন 5 থেকে 50 লাখ টাকায় আটকে গেছে এবং তারা 2 থেকে 5 গুণ তারা নেক্সট 1 থেকে 2 বছরে বড় হতে চায়, তাদেরকে আমরা কি করবো, হেল্প করবো। এবং এখানে একটা মেজর জিনিস হচ্ছে ফেসবুকের উপরে যে ডিপেন্ডেন্সিটা সেইটা আমরা কমাবো, এবং অন্যান্য মার্কেটিং চ্যানেল যেগুলো আছে সেগুলোতে আমরা তাদেরকে ইউজ করবো। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে অনেকের ইন্টারনাল টিম থাকে না, টিম বিল্ডিং এ তাদেরকে আমরা হেল্প করতে চাই, তারা যদি ইচ্ছে করতে চায়, বা তারা যে বড় করবে, বড় করার সময় টিম মেম্বার গুলো কিভাবে হায়ার করবে, কোন ধরনের লোকদেরকে নেবে, এইসব ব্যাপারে আমরা বিজনেস গুলোকে গাইড করতে চাই। এর জন্য আমরা এই গ্রোথ এন্ড মার্কেটিং এজেন্সিটা বিল্ড করছি। ওকে, তাহলে এখানে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, ফর এক্সাম্পল আমাদের পডকাস্ট যারা দেখলেন, অনেক পটেনশিয়াল অথবা এক্সিস্টিং ফাউন্ডার আছেন, তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমরা নেক্সট লিডার্স, আপনার ফেসবুকে সার্চ দিলে নেক্সট লিডার্স পাবেন, লিঙ্কডইনেও আমাদের পেজ আছে, লিঙ্কডইনেও আছে। হ্যাঁ, আপনারা ওখানে গিয়ে নক দিলে আপনারা এখানে করতে পারবেন। এই পডকাস্টেও যদি কেউ নক দেন, আমরা হয়তো এখান থেকে গেট ব্যাক করতে পারবো, কোনো সমস্যা নাই। সো লাইক ইফ ইউ ওয়ান্ট টু রিচ, আপনি আমাকে যদি পার্সোনালি ছিলেন নক দিতে পারেন। হ্যাঁ, এবং আমি এখন আমাদের নেক্সট লিডার্সে যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু গ্রোথ এজেন্সি হিসেবে কাজ করি, অনেকে গ্রোথের এজেন্সি দরকার নেই, তাদেরকে কনসালটেন্ট দরকার, যার ধরেন আপনার ব্যবসার ঢুকে ব্যবসার প্রসেসগুলো দেখে সেখানে একটা গাইডলাইন দিয়ে দেয়, এসওপি গুলো বানানোতে হেল্প করে, মার্কেটিং এর কস্ট চ্যানেলগুলো কিভাবে করবে না করবে, এরকম যদি কেউ কনসালটেন্সি চায়, সেই ক্ষেত্রে আমি নিজেও কনসালটেন্সি এখন দিচ্ছি, অলরেডি কয়েকটা কোম্পানিকে দিচ্ছি। আমরা এখন হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকবো। আমি কিছু প্রশ্ন আপনাকে করব, বাট নাম র্যাপিড ফায়ার হলেও এটা একটা সুন্দর নাম দিতে হবে অ্যাকচুয়ালি। সো আপনি খুব অল্প কথায় 1-2 শব্দে উত্তর দিবেন, বাট যদি আপনি মনে করেন যে না এই বিষয়ে আমি হচ্ছে একটু বলতে চাই, সেটা আপনি বলতে পারেন। ঠিক আছে। ওকে, সো আপনার বিগেস্ট সোর্স অফ ইন্সপাইরেশন কি? বিগেস্ট সোর্স অফ ইন্সপিরেশন আই উড সে আমার ভালো লাগা। যেইটা আমার ভালো লাগে সেইটাতে আমি ইন্সপায়ার্ড হয় এবং সেইটা আমি করি, না আমার ভালো লাগাটারে আমি গুরুত্ব দিই। আপনি যদি আবার শুরু করেন তাহলে কোন বিজনেস শুরু করতেন? যদি শুরু করতাম তাহলে কোন বিজনেস শুরু করতাম? আমার মনে হয় আমি এই কোচিং জিনিসটা, মানে এই যে মানুষকে কোচ করা বা ট্রেনিং করা, এইটা আমি শুরু করতাম, কারণ এইটাতে আমি খুব মজা পাই। মানে বাই বর্ন আই এম আ টিচার। আপনি যদি জীবনে একটি মাত্র বিজনেস করার সুযোগ পেতেন তাহলে কি সেটা কোচিং হতো? মানে এটা তো আসলে স্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে। এখন যে স্টেজে আছেন, না কি হতো? এটা ডেটা ড্রিভেন কাজ করতাম, মানে ডেটা এজেন্সি আমি করতাম, ডেটা অ্যানালিটিক্স। হ্যাঁ, ওকে। 2025 সালে ঢাকার রাস্তায় যদি হচ্ছে আপনার অমর শরীফ ভাইয়ের 20 বছরের যে সেলফ, তার সাথে দেখা হয়, তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন এখন? 20 বছরের আমি তাদের আসলে বলবো যে বাবা তুমি বেশি কিউরিওসিটি থাকো না, তুমি 2-1টা জিনিসে ফোকাস করে কাজ করো। মানে হ্যাঁ, এটা পেছনের ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে আমি একসময় অনেক কিছু নিয়ে কাজ করছি, 10টা 15টা 20টা টপিক নিয়ে কাজ করছি, যেটা দেখলাম সেটাই ভালো লাগতো। কিন্তু এখানে সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে যে টু ফাইন্ড ইউর বেস্ট প্যাশন এন্ড ফলো ইট। ওয়াও, এটা খুব ইম্পর্টেন্ট। অন্যের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে সেরা উপদেশ, এইটা একটা এক্সিলেন্ট জিনিস। সেইটা সেরা উপদেশ সে আমাকে ডাইরেক্টলি দেয় না, কিন্তু উপদেশটা ছিল এইরকম, সবসময় যে উদ্যোক্তা হইতে হবে সেইটাই না, কখনো কখনো তুমি ভালো কোনো উদ্যোগের একটা ইম্পর্টেন্ট পার্ট বা এমপ্লয়ি হয়েও তুমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারো। এর জন্যই আমি 3-4টা ব্যবসার ফাউন্ডার থাকা সত্ত্বেও চাল ডালে এমপ্লয়ি হিসেবে জয়েন করছি। আপনার পাওয়া বেস্ট ম্যানেজমেন্ট টিপস? সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রুথলেস সামটাইমস। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেলস টিমে যেটা হয় মাঝে মাঝে ইউ হ্যাভ টু ট্রিম বটম পারফর্মার্স। এই জায়গাটাতে আপনার খুব রুথলেস হইতে হবে, বিকজ ইউ ক্যানট জাস্ট লাইক কাউকে চাকরিতে রাখতে পারেন না যে তার সমস্যা হবে এর জন্য, কিন্তু আপনি যদি তাকে লে অফ তখন যদি ট্রিম না করেন, তাহলে ইউ আর অ্যাকচুয়ালি ডিপ্রাইভিং আদার্স পিপল যারা বেশি ট্যালেন্টেড, তার চেয়ে ভালো পারফর্ম করতে পারে, বাইরে ঘুরতেছে জব ছাড়া। ওয়াও। So sometimes you have to be ruthless. আপনার পাওয়া বেস্ট নেগোসিয়েশন টিপস কোনটা? পাওয়া বেস্ট নেগোসিয়েশন টিপস সেটা হচ্ছে যে
ডোন্ট অ্যান্সার টু ফাস্ট বা ডোন্ট নেগোশিয়েট টু ফাস্ট, বা মানে খালি আমি খুব তাড়াতাড়ি বলতে পারলে অ্যান্সারটা হয়ে গেল এইটার জন্য করো না, চিন্তা ভাবনা করে বলা। টেক টাইম, টেক অল দ্য টাইম দ্যাট ইউ নিড। ফাস্ট অ্যান্সার দিলে অনেক সময় গ্যাঞ্জাম হয়। রাইট। আপনার পাওয়া বেস্ট সেলস টিপস কোনটি? মানে আমারে তো সেলসের টিপস খুব কম মানুষ দিছে। আমার মনে হয় যে হেসে কথা বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেলস। গ্রেট। হ্যাঁ আপনার মতে যদি কেউ ব্যবসায়ী হতে চায়, হ্যাঁ। যে একটা গুণ তার লাগবেই, ভাই ধৈর্য, এখন পর্যন্ত বিজনেসে সবচেয়ে বড় ধরা খেয়ে যেটা শিখেছেন? সেটা হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং লাগবে। অ্যাকাউন্টিং। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইজ আ মাস্ট। আমার ফার্স্ট ব্যবসায় আমি বলবো যে আমার যদি ফেইলিওর না, আমি বিশাল বড় একটা লস মানে মিসম্যানেজমেন্টের সম্মুখীন হয়েছিলাম। সেইটা ওয়াজ জাস্ট বিকজ কারণ আমি অনেক ক্রেডিটে পাচ্ছিলাম, জিনিসপত্র সেল করতেছিলাম, ওইখান থেকে মার্কেটিং এ খরচ করতেছিলাম, কারণ ইম্পোর্টার আমাকে অনেক ক্রেডিট দিচ্ছিল। কিন্তু যখনই ক্রেডিটটা দেওয়া বন্ধ করে দেয় তখন আমার অনেক বড় প্রবলেম হয়ে যায়। তখন আমি হিসাব করলাম যে আমি আসলে অ্যাকাউন্টিং এ হেল্প কখনো ওইরকম ভাবে ফোকাস করি না, আমি খালি আসছে গেছে খরচ করছি যে চল দিয়ে। এইটাই দ্য বিগেস্ট মিস্টেক। ওয়াও। যে উপদেশটা আপনি সবাইকেই দেন, এভরিথিং ইজ আ লার্নিং। আপনি যদি সাকসেসকে এক শব্দে ডিফাইন করেন, আর ইউ হ্যাপি? আপনার মতে মোস্ট ইম্পর্ট্যান্ট লিডারশিপ কোয়ালিটি কোনটা? আরেকজনকে তার ক্রেডিটটা দেওয়া। ওয়াও। সুযোগ থাকলে বাংলাদেশের কোন কোম্পানি কিনে নিতেন এবং কেন? এটা একটু টাফ কোয়েশ্চেন। কিনে নিতাম অ্যান্ড কেন? মানে ইউ হ্যাভ মানি, ক্যাপাসিটি। হ্যাঁ, যদি আমার টাকা থাকতো তাইলে আমি চালডালেই ব্যাকআপ দিতাম। ওকে। বিকজ এইটা কোনো পডকাস্টে শেষ করা যাবে না যে হাউ চালডাল হ্যাভ ইম্প্যাক্টেড পিপলস লাইফ। আই হ্যাভ সো মেনি ইনসাইটস, যেটা আমি এটা বলতেই হবে অন রেকর্ড। আমি আপনার এইটার জন্য এটা হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। এসকিউএল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডেটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো এইটা একটা ভালো স্কিল। হ্যাঁ, আমি নিজেও খুব একটা এক্সপার্ট না, বাট আমার আন্ডারে অনেক লোক কাজ করছে এসকিউএল, আমার গ্রোথ টিমের সবাই স্কিল। সো বাংলাদেশের নাম বলতেছি না, ফরেন একটা কোম্পানি যে মনে করেন যে অনেকদিন ধরেই আছে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ই কমার্স বিজনেস করতেছে বাংলাদেশে, ওই কোম্পানিতে টোটাল এই এসকিউএল এর লোক আছে 3 থেকে 4 জন, এদের হাইয়েস্ট পেইড, সব আপনি ধরেন 100K 200K স্যালারি রেঞ্জে। সো এই স্কিলটাই চালডালে যদি আপনি জাস্ট 12 তলা এবং 14 তলা যান, ওইখানে দেয়ার আর লাইক 60 পিপল। ওয়াও। অ্যান্ড যাদের অ্যাভারেজ স্যালারি ইজ বিলো 50,000। সো জিনিসটা যেটা হচ্ছে যে চালডাল ওইখানে যশোর শহরে যে যশোরের লোকদের দিয়ে যে কত অ্যামেজিং কাজ করাচ্ছে, টিমটা বিল্ড করে, এটা কেউ মানে কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, এই আর কি। আপনার কাছে জীবনের অর্থ কি? আমি তো এটা এখনো সার্চ করতেছি, বাট আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক লো প্রায়োরিটি জিনিসকে অনেক বেশি প্রায়োরিটি দিই। জীবন আসলে মিস্টেকস আর পার্ট অফ লাইফ, কিন্তু যত তাড়াতাড়ি রিয়েলাইজ করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে স্কিলটা অল্প কয়েকদিনের মধ্যেই শিখতে চান? আমি অটোমেশনের সুপার ডুপার এক্সপার্ট হতে চাই, কারণ এআই আসার পরে ইট হ্যাজ বিকাম ক্রেজি। সবাই সবকিছু অটোমেশন করতেছে, বাইরের দেশে, আমাদের দেশে এখন হচ্ছে না, কিন্তু এআই অটোমেশন ইজ দ্য নেক্সট থিং। আপনি যদি এটার এক্সপার্ট হন, ইউ ক্যান ডু মানে আনবিলিভেবল থিংস। রাইট। আপনার কাছে জীবনে ভালো থাকার মূল মন্ত্র কোনটা? আমার মনে হয় অতিরিক্ত টেনশন না করে জাস্ট ট্রাই টু থিঙ্ক পজিটিভলি, অ্যান্ড ফিউচার নিয়ে অতিরিক্ত টেনশন না করাটা সবচেয়ে বড় সিক্রেট আমি মনে করবো। আপনার জীবনে কঠিন সময়ে যা করেন? কঠিন সময়ে বেশি বেশি ধৈর্য ধরার চেষ্টা করি, আর আল্লাহর কাছে বলি যে আমার মনে হয় যখন ভালো ছিলাম শুকরিয়া আদায়টা কম হয়ে গেছে, তখন মাফ চাই। চাকরির প্রথম দিন আপনি কাউকে যে অ্যাডভাইস দিবেন? প্রথম দিন মানে কেউ চাকরি করতে আসছে, তার প্রথম দিন আপনি তাকে কি অ্যাডভাইস দিবেন? কিপ আ স্মাইলিং ফেস অল থ্রু। কোনো সিইও যদি আপনার কাছে উপদেশ চায়, তাহলে তাকে কি উপদেশ দিবেন? ভাই, তুমি আর একটা সিনিয়র সিওর কাছে যা একটু সাজেশন নাও, ওয়াও। তার ভুলগুলা তুমি শিখো, তোমার লাইফে আছে। ফেইলার্স বলে না, ফেইলার ইজ এ পিলার অফ সাকসেস। ভাই, দিস ইজ দ্য অনলি পিলার অফ সাকসেস। হ্যাঁ, মানে আমি বলবো যে করেই গেলে হবে না, ফেইলার করে করে যদি করতেই থাকে তাইলে তো আর হবে না। ফেইলার থেকে সবচেয়ে বেশি শেখা যায়, এটা আমি আমার লাইফে শিখছি। এটা একটা বড় জিনিস। সো ফেইলার, ডোন্ট গেট টু মাচ ওয়ারিড অ্যাবাউট ফেইলিং, বাট ফেইল যাতে না করতে হয় এর জন্য আগে যারা করে আসে তাদের কাছ থেকে সাজেশনস নাও, বা তাদের সাথে কথা বলো, তাদের সাথে চলো। আজকের এই জায়গায় আসার জন্য যে গুণটা সবচেয়ে বেশি হেল্প করছে আপনাকে? আমার মনে হয় আমি খুব সহজে মানুষের সাথে মিশতে পারি। এইটা আমার নেটওয়ার্কিংটা অ্যান্ড মানুষে মানে যত ছোটই পারি হেল্প করাটা, এইটা আমার প্রচুর হেল্প করছে, অনেক হেল্প করছে। ধরেন যে একটা ফেসবুক লাইভ হচ্ছে, পৃথিবীর 700 কোটি মানুষ সেখানে জয়েন করছে, আপনি তাদেরকে 1 থেকে 2 লাইন বলতে পারবেন, এর বেশি পারবেন না, বাট সবাই কিন্তু লাইভে আছে, আপনি কি বলবেন? স্টে পজিটিভ, ট্রাই টু ফাইন্ড দ্য ব্লেসিংস
দ্যাট অলরেডি এক্সিস্ট ইন ইউর লাইফ। যদি সুপার পাওয়ার পেতেন, যা খুশি তাই করতে পারতেন, কোন 3টা কাজ করতেন? আমার খুব শখ যে ফিট হইলে কিরকম লাগে, হ্যাঁ, মানে আমার খুব শখ যে খাওয়া দাওয়া না কমায় আমি যদি ফিট হইতে পারতাম, এইটার ফিলিংটা কি, আচ্ছা, এইটা আমি একটা মানে এক্সপেরিয়েন্স করতে চাই আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা শেষ করতেছি একটা দিয়ে। ঠিক আছে। যদি টাইম ট্রাভেল করতে পারতেন, কোন বছরে যেতেন, কেন? আমি সত্যি কথা বলতে হয়তো আমি 2005-06 সালের দিকে যাইতাম, অ্যান্ড আমার বাবার সাথে আরো বেশি টাইম স্পেন্ড করতাম, অ্যান্ড তার কথাগুলা আরো বোঝার চেষ্টা করতাম। আঙ্কেল কি চলে গেছে? হ্যাঁ, নিজের করা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কি ছিল? আমার মনে হয় এগেইন আমি এটা বলবো, সেটা হচ্ছে যে আমার অনেক লোকের সাথে পরিচয় ছিল, এইটা আমার সবসময় খুব হেল্প। নেটওয়ার্কিং। হ্যাঁ, কোন একটি কাজ আপনি কখনোই ফ্রিতে করবেন না? ফ্রিতে করব না, এইটা খুবই টাফ হয়েছে। মানে কিছুদিন আগে, মানে ধরেন 5 বছর আগে থাকলে করতাম, কিন্তু এখন ফ্রিতে করব না। মানে হচ্ছে যে ও একটা জিনিস, মানে সেটা হচ্ছে আমি যে ডেটার পাহাড় বানাইছি সেটা কাউকে ফ্রিতে দিব না। আপনি যদি আর 5 বছর বাঁচেন, তাহলে এই 5 বছর আপনি কি করে কাটাবেন? কি করে কাটাবো নাকি কি করে কাটাতে চাই, কি করে কাটাতে চান? আমি সোজা কথা হচ্ছে গিয়ে মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে যে আমার 2টা মেয়ে আছে, ওদের এডুকেশনটা যাতে ঠিক মতো ওরা পার করতে পারে এই ফেসে, এই জিনিসটা ফাইন্যান্সিয়ালি আমি সলভ করতে চাই, এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আমার আম্মা যতদিন আছে আমি খুবই কম টাইম দিতে পারি, বাট আমি তাকে আরো একটু যত বেশি পারা যায় টাইম দিতে চাই। অ্যান্ড আমি অ্যাজ আ মুসলিম অ্যাটলিস্ট সাধারণ মুসলমান হইতে চাই, মানে সুপার প্র্যাকটিসিং মুসলমান, মানে ভালো মুসলমান হইতে চাই, সোজা কথা যেটা, আল্লাহর সাথে দেখা করার আগে। তো ভাইয়া, আপনি হচ্ছে, আমরা তো অনেক আলাপ আলোচনা করলাম বিজনেসকে কিভাবে গ্রো করানো যায়, তারপরেও ফাউন্ডারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সেটা বলতে পারেন। আসলে আমি তো মানে খুব যে মানে বলার মতো যোগ্য একজন লোক সেটাও বলবো না, কিন্তু তারপরও মানে আমি বলবো যে আমি নিজে যেহেতু একজন ফাউন্ডার ছিলাম এবং আমি যেহেতু বাংলাদেশের 2 অফ দ্য ব্রাইটেস্ট ফাউন্ডারের সাথে কাজ করছি, এটা আমি খুব প্রাউড ফিল করি। হ্যাঁ, ওয়াসিম ভাই, আদনান ভাই, জিয়া ভাই, সজীব ভাই, এদের সবার সাথে আমার খুব ক্লোজলি সো কিছু আইডিয়া আছে। আমি বলবো, এবং যা দেখছি তারা যে সাফারগুলা করছে বা তারা যে মাইলেজগুলা পাইছে, এবং তারা সেই সব জায়গা থেকে আমি বলবো যে সবার আগে ভাই ফাউন্ডারদের হাম্বল হইতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিনয়ী হইতে হবে, ঘাটতারা হইতে হবে, বোল্ড হইতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। যে কাজ করার জন্য আমার জেদ থাকতে হবে, কিন্তু মানুষের সাথে বিনয়ী হইতে হবে, এইটা হলো 1 নাম্বার শিক্ষা আমার। 2 নাম্বার হচ্ছে যে ধৈর্য থাকতে হবে, প্রচণ্ড ধৈর্য ধরতে হবে। মানুষজন অনেক মানে ফ্রিতে নেগেটিভ ভাইব দিবে, অনেক কিছু করবে, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু স্টে পজিটিভ। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কোম্পানির যে জুয়েলগুলো আছে, যারা আসলে আপনার কোম্পানিকে টেনে নিচ্ছে, তাদেরকে ঠিকমতো ভ্যালু করা উচিত। তাদেরকে আপনার ভাই বলেন, বন্ধু বলেন, এই বলেন, তাদের সুখ দুঃখের কথা, তাদের প্রবলেমের কথা আপনার বোঝা উচিত, কারণ তারাই আপনার কোম্পানিটাকে আগায় নিয়ে যাবে। ইউ অ্যালোন ক্যানট ডু ইট। এবং একটা ওয়ার্ড না, মানে 3-4টা ওয়ার্ড যদি আমরা বলতে বলেন যে আসলে কি একটা ফাউন্ডারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার, এবং আজকে পুরা পডকাস্টের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলেন, তাহলে আমি বলবো টিম। টিমের বিকল্প কিছু নাই, মানে দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। আপনার ড্রিম ট্রু করতে হলে ইউ নিড আ ড্রিম টিম, ইউ নিড আ টিম, ইউ নিড টু ইনভেস্ট ইউর মোস্ট ভ্যালুয়েবল টাইম অন দ্য টিম, ইউ নিড টু অ্যালাইন ইউর টিম, ইউ নিড টু কিপ ইউর টিম টুগেদার, ইউ নিড পিপল ইন ইউর টিম যারা টিমের নিচের লেয়ারের অংশকে টাইট করে বন্ড রাখতে পারবে। টিমের বন্ডিংটা আপনার খুব জরুরি হবে। টিম ইজ এভরিথিং। টিমই আপনার ব্যবসাটারে কি করতে পারবে, আগায় নিতে পারবে, আর টিমই আপনার ব্যবসাটারে ডুবাইতে পারবে। এই আর কি, এই একটা। ভাই, আমরা শেষ করলাম। আমার ধারণা দর্শকরা অনেক কিছু শিখতে পেরেছে আজকের পডকাস্ট থেকে। আপনাদের কি কি ভালো লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভাইকে যদি আপনারা আবার চান সেটাও জানাবেন, ইনশাল্লাহ আমরা ভাইয়ের সাথে আবার কথা বলবো। ভাই, আপনি আপনার মূল্যবান সময় বের করে আমাদের পডকাস্টে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, আপনার কোয়েশ্চেনগুলো আমার খুব পছন্দ হয়েছে, অ্যান্ড মানে আমার আসলে বলতে কোনো সমস্যা হয় না, কোয়েশ্চেনগুলো যদি ঠিক মতো আসে আই ক্যান গো ফর এভার, এই আর কি।